আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মিডওয়্যার 47 ডেজ এই ব্যাচের আজকে কোর্স রসায়নের উপর ক্লাসটা হবে। একটা কথা বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর এই অধ্যায় থেকে 3 থেকে 5টার মতো কোশ্চেন আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে শর্ট এর একটা বাইরের অধ্যায়। এটা শর্ট সিলেবাসে ছিল না, তো সেক্ষেত্রে এটা একটু আমাদের জন্য কঠিন লাগতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অধ্যায়টা মোটামুটি একটু কঠিন, বুঝছো? পড়াশোনা একটু কঠিন পড়াশোনা আছে ক্রিটিক্যালি। তো তোমাদেরকে আমরা যতটুকু সম্ভব ইজি করে করে দেওয়ার ট্রাই করব। আর এখান থেকে যা পড়া লাগবে সেটা হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে জীবের জৈব রাসায়নিক উপাদান। এখান থেকে লাগবে আমাদের দেহে প্রোটোপ্লাজমের পরিমাণটা, শতকরা প্রোটোপ্লাজমের পানির পরিমাণটা, যেটা হচ্ছে 60 থেকে 90 ভাগ। ওকে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট আছে ভাইয়া 92টা, এটা একটু মাথায় রাখবা, খেয়াল করো। জীবের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা? 92টা। এরপরে একটা জিনিস তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডটা মূলত কি, এটা একটু দেখবা। পেপটাইড বন্ড থাকে হচ্ছে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে থাকে দুইটা পেপটাইড বন্ড। এটা একটা সমযোজী বন্ধন। পেপটাইড বন্ধন হচ্ছে কি ভাই? সমযোজী বন্ধন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার, তাই কি বললাম ভাই, অ্যামাইনো অ্যাসিড যে আছে, এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। আর গ্লাইকোসাইডিক বন্ধন যেটা, সেটা হচ্ছে তোমার দুইটা মনোস্যাকারাইডের মতো থাকবে। এটা হচ্ছে সাধারণত আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে। ঠিক আছে ভাইয়া? কার্বোহাইড্রেটের ভিতরে থাকবে এই গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে দুইটা বন্ধন দুই জায়গায় থাকবে। ওকে, তাহলে কার্বোহাইড্রেট বা হচ্ছে যে আমাদের শর্করা আছে, এখানে এদের মধ্যে বন্ধন থাকাটা কি, এদের মধ্যে যে বন্ধন থাকে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আর আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের ভিতরে থাকবে কি ভাইয়া? অ্যামাইনো অ্যাসিডের ভিতরে থাকবে হচ্ছে আমাদের পেপটাইড বন্ধন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপরে কার্বোহাইড্রেট, এই যে কার্বোহাইড্রেট যে টপিকটা আছে, এই টপিকটা নিয়ে কথাবার্তা আছে। এই কার্বোহাইড্রেটটা মূলত কি, বা কার্বোহাইড্রেটে হওয়ার শর্তটা কি, কার্বোহাইড্রেট আমরা কিভাবে চিনবো, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে। খেয়াল করে ভাইয়া মনে রাখবা, কার্বোহাইড্রেট হওয়ার একটা শর্ত আছে, একটা না কয়েকটা শর্তই আছে, দুইটা শর্ত। এখন কার্বোহাইড্রেট হওয়ার শর্তটা কি? প্রথম যে শর্তটা সেটা হচ্ছে অনুপাতটা ঠিক থাকা। যেমন এখানে অনুপাতটা হচ্ছে তোমার এইভাবে 1:2:1। সেক্ষেত্রে 1 দ্বারা আমরা মূলত কার্বনকে বুঝবো, 2 দ্বারা আমরা হচ্ছে হাইড্রোজেনকে বুঝবো, আর এই 1 দ্বারা হচ্ছে আমরা অক্সিজেনকে বুঝবো। তাইলে কার্বন হাইড্রোজেনের অনুপাত হবে কত ভাইয়া? 1:2:1। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস খেয়াল করবা, 2 নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ 2 বা তার অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে? কি বলছি? 2 বা তারও অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপও থাকতে পারে। ঠিক আছে? এই শর্তগুলা যদি থাকে, এদের মধ্যে যে কোনো একটা শর্ত যদি সে মেনটেন করে, তাহলে কিন্তু সে কার্বোহাইড্রেট হয়ে যাবে। ঠিক আছে? এখন এদের মধ্যে কিছু জিনিস আছে, আবার একটু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমটা কি তোমাদেরকে আমি একটু দেখাই। আচ্ছা, এখন আমরা মোটামুটি একটু ভিতরে চলে যাই। দেখো, কার্বোহাইড্রেট। ঠিক আছে? কি বলছে ভাই? কার্বোহাইড্রেট যেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন অনুপাত থাকবে 1:2:1। যেমন গ্লুকোজের কথা যদি আমরা চিন্তা করি, গ্লুকোজে এখানে 6টা কার্বন আছে, এখানে 12টা হাইড্রোজেন আছে, আর শেষে হচ্ছে 6টা অক্সিজেন আছে। তাহলে এখানে অনুপাতটা পেলাম 1:2। তাহলে এইটা কিন্তু ভাই গ্লুকোজটা মেনটেন করছে। কিন্তু বিষয়টা হচ্ছে সব সময় যে তারা এটা মেনটেন করবে, বিষয়টা কিন্তু এমনও না। যেমন তুমি যদি একটু খেয়াল করে, এখানে দেখো একটু ভাইয়া, সুক্রোজ। ঠিক আছে? সুক্রোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট, কিন্তু সে দেখো এটা মেনটেন করে নাই। তার কার্বন এবং হাইড্রোজেনের আর অক্সিজেনের অনুপাতটা যদি আমরা চিন্তা করি সুক্রোজের ক্ষেত্রে, তাহলে একটা হচ্ছে 12, আর একটা হচ্ছে 22, আর একটা হচ্ছে 11। তাহলে ভাই এখানে কিন্তু এরা 1:2:1 এই বিষয়টা মেনটেন করেন। দেখো এখানে অক্সিজেন আর হচ্ছে কার্বনের সংখ্যাটা কিন্তু সমান না। ঠিক আছে? তাইলে এই যে ব্যতিক্রম জিনিসটা, এটা মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট কি ভাইয়া, এই যে সুক্রোজ, কি সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, যদিও তার অনুপাত ঠিক নেই। ঠিক আছে? এগুলো দেখ, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আবার দেখো, কিছু কিছু জায়গা আছে যে এরকম অনুপাত আছে যে 1:2:1। এই অনুপাতটা ঠিক আছে 1, কিন্তু তারপরেও এরা কার্বোহাইড্রেট নয়। এমন কিছু জায়গা, এমন কিছু যৌগ কিন্তু আছে। ঠিক আছে? এমন কিছু যৌগ কিন্তু আছে যে এদের অনুপাতটা ঠিক আছে 1:2:1, কিন্তু তারপরে এরা কার্বোহাইড্রেট নয়। তো দেখো তোমরা সেই জিনিসটা একটু খেয়াল করবে। ফর্মালডিহাইড, দেখো ফর্মালডিহাইডের ক্ষেত্রে তোমরা যদি একটু চিন্তা করো, এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তাহলে খেয়াল দেখো কার্বন হচ্ছে একটা, তাহলে 1 অনুপাত হাইড্রোজেন হলো 2টা, তাহলে 2 অনুপাত অক্সিজেন হলো একটা।
অক্সিজেন হলো কয়টা ভাইয়া? একটা। তাহলে এটা কিন্তু 1:2 এই বিষয়টা মেনটেন করছে, কিন্তু তারপরে মেনটেন করার পরও এটা কার্বোহাইড্রেট নয়, তাহলে এটাও মাথায় রাখতে হবে। আবার দেখো ভাই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিড CH3COOH, এই যে এই জিনিসটা এখানে দেখো চিন্তা করো, একটা কার্বন একটা কার্বন, তাহলে ভাই এটা কার্বন কয়টা? দুইটা, তাহলে 2 অনুপাত এখানে হাইড্রোজেন কয়টা ভাই? চিন্তা করো তো, হাইড্রোজেন হচ্ছে 4টা এবং অক্সিজেন হচ্ছে কয়টা? অক্সিজেন হচ্ছে 2টা, 2। তাহলে দেখো এইটাও কিন্তু 1:2:1 বিষয়টা মেনটেন করছে, কিন্তু সে মেনটেন করার পরেও কিন্তু সে কার্বোহাইড্রেট নয়। তো এরা হচ্ছে ব্যতিক্রমী। তাহলে মেনটেন না করলেও কার্বোহাইড্রেট হয়, আবার মেনটেন করলেও কিন্তু কার্বোহাইড্রেট হবে না। তো এই ব্যতিক্রম তিনটা জিনিস মাথায় রাখবা। কার্বোহাইড্রেট একটা হচ্ছে সুক্রোজ, যেটা কার্বোহাইড্রেট তোমার 1:2:1 সূত্রটা মেনটেন করে না, তারপরে সে কার্বোহাইড্রেট। আবার ফর্মালডিহাইড এবং হচ্ছে ইথানিক অ্যাসিড, এরা হচ্ছে তোমার সূত্রটা মেনটেন করার পরেও কার্বোহাইড্রেট নয়। এইগুলোই কিন্তু পরীক্ষায় চলে আসে, ব্যতিক্রমীগুলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া, এই যে কার্বোহাইড্রেট সংজ্ঞাটা যদি তুমি দিতে চাও কিভাবে দিবা? যে সকল অ্যালডিহাইড বা হচ্ছে তোমার কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সেই সকল যৌগকে কার্বোহাইড্রেট বলে। এখন এটা জাস্ট হচ্ছে সংজ্ঞাটা মাথায় রাখবা, যাতে মাঝে মাঝে সংজ্ঞা দিয়ে দেয়, সংজ্ঞা দিয়ে বলে যেমন তোমাকে সংজ্ঞাটা দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কি, এটা অ্যালডিহাইড নাকি তোমার সরি কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি এনজাইম নাকি, মানে জাস্ট এগুলা দিয়ে দিবে, ঠিক আছে? এই জন্য সংজ্ঞাটা দেখবা। আচ্ছা, এরপরে তোমার হাইড্রেটস অফ কার্বন, কি বলছি ভাই? হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বনের নামকরণ করা হয়েছে, কার্বোহাইড্রেট নামকরণ করেছে। তাহলে কার্বোহাইড্রেটের যে নামকরণটা কার্বোহাইড্রেট হইলো, এটা কোথা থেকে করা হয়েছে? হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেটস অফ কার্বন মানে কি ভাই? হাইড্রেটস অফ কার্বন মানে হচ্ছে কার্বনের জলায়ন। কি বলছে? হাইড্রেটস অফ কার্বন মানে হচ্ছে কার্বনের জলায়ন, একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে এই জায়গাটা দেখবা যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের প্রায় 50 থেকে 80 ভাগ হলো কার্বোহাইড্রেট। তাহলে ভাইয়া অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? 50 থেকে 80 ভাগ হলো কার্বোহাইড্রেট। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? আবার প্রোটোপ্লাজম পানির পরিমাণ বলছিলাম কত? 60 থেকে 90 ভাগ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুইটা সংখ্যাগত তথ্য এই অধ্যায় থেকে এই দুইটা সংখ্যাগত তথ্য খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। এখন আমাদের জানতে হবে ভাই কার্বোহাইড্রেট কি এবং কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা কি। খেয়াল করো ভাই, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা তোমরা কিভাবে মনে রাখবা, ঠিক আছে? খেয়াল করো, কার্বোহাইড্রেট ভাই এটা একটা দানাদার পদার্থ, সিম্পল কথাবার্তা, এটা একটা দানাদার পদার্থ, বা এটাতে হচ্ছে তোমার সেলুলোজ। খেয়াল করো, কার্বোহাইড্রেট মানে কি ভাই? সেলুলোজ, ঠিক আছে? এরা স্বাদে মিষ্টি থাকবে বা স্বাদহীন থাকতে পারে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা স্বাদহীনটাই বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখবা। এরপরে তাপ প্রয়োগ করে একে আঙ্গারে পরিণত করা যায়। অধিকাংশ পানিতে অদ্রবণীয়, এরা পানিতে দ্রবীভূত হয় না। কি শুধু মনোস্যাকারাইড যারা আছে তারা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে ভাইয়া কার্বোহাইড্রেট হচ্ছে কি পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? শুধুমাত্র মনোস্যাকারাইড হচ্ছে দ্রবণীয়। আচ্ছা, এরপর অ্যাসিডের সাথে মিশিয়ে এরা কি করে? এস্টার গঠন করে। তাহলে অ্যাসিডের সাথে মিশে এস্টার কারা গঠন করে? কার্বোহাইড্রেট হচ্ছে অ্যাসিডের সাথে মিশে কি করে? এস্টার গঠন করে। আচ্ছা, এরপরে এরা হচ্ছে আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে কারা? আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেলুলোজ জাতীয় পদার্থ স্বাদ থাকবে না, এরা তাপ প্রয়োগ করে এদেরকে আঙ্গারে পরিণত করা যায়। মনোস্যাকারাইড হচ্ছে পানিতে দ্রবণীয়, বাকি সব হচ্ছে অদ্রবণীয়। এরা হচ্ছে এস্টার গঠন করে এবং আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। এই জিনিসগুলো একটু দেখবা। আচ্ছা, এরপরে চলে আসো কার্বোহাইড্রেটের বিভিন্ন কাজ আছে, কাজগুলোর কথা যদি তোমরা একটু দেখো ভাই, কি কি কাজ আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাই, কার্বোহাইড্রেটের কাজ খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, এনজাইম বলো, সবগুলোর ক্ষেত্রে আমাদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো ভাইয়া, এখানে তুমি প্রথম যে কাজটা আচ্ছা সেটা হচ্ছে শক্তির প্রধান উৎস হিসেবে তোমার হচ্ছে কাজ করে এবং হচ্ছে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে ভাইয়া শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। কিভাবে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে তোমরা জানো? আমরা যদি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খাই, যেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, আমাদের বডিতে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যে আমরা উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায়টাতে মনে হয় দেখেছিলাম, সেক্ষেত্রে আমাদের এই শ্বসন প্রক্রিয়াতে এটা কিভাবে কাজ করে সেটা অবশ্যই দেখছো, জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, তাই না? তাহলে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কি ভাই? কার্বোহাইড্রেট। এরপর সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই সাপোর্টিং কথাটুকু মাথায় রাখবা, এইখান থেকে জাস্ট সাপোর্টিং কথাটুকু মাথায় রাখবা। এরপরে মাথায় রাখবা ভাইয়া যে তোমার
কার্বন কাঠামো প্রদান করে। কি ভাই? কার্বন কাঠামো বা কার্বন স্কেলেটন প্রদান করে। আচ্ছা, এরপর হচ্ছে সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। এরপরে চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ক্র্যাবস চক্রে। এখন তোমরা এই জিনিসটাকে যদি সংক্ষেপে মনে রাখতে চাও, কি বলছি ভাই? সংক্ষেপে মনে রাখতে চাও, তোমরা কিভাবে সংক্ষেপে মনে রাখবা? দেখো, এই যে প্রথম যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টকে জাস্ট তোমরা সি দ্বারা মনে রাখবা। দেখো ভাই, সি তে শক্তি মনে রাখবা। আজকে সি তে হচ্ছে কি শক্তি, বা এস দ্বারাও তোমরা চাইলে মনে রাখতে পারো, বা সি এস দ্বারা। ঠিক আছে, জাস্ট সি দ্বারা মনে রাখলে কি, তুমি জাস্ট তোমার নিজ থেকে তোমার জাস্ট হচ্ছে কি, তোমার তো এটা কেউ জিজ্ঞেস করবো না, তাই না? তুমি এটা হচ্ছে জাস্ট পরীক্ষায় অ্যাপ্লাই করবা। তো সেক্ষেত্রে তুমি সি দ্বারাই মনে রাখলে আমার মনে হয় সবগুলো মনে রাখতে পারবা, বেটার হবে। দেখো ভাই, সিতে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, সিতে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সিতে হচ্ছে কার্বন স্কেলেটন হিসেবে কাজ করে, সিতে হচ্ছে সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, সিতে হচ্ছে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে, এবং সিতে হচ্ছে ক্র্যাবস চক্রের মতো গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তোমার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যদি সি দিয়ে মনে রাখতে অসুবিধা হয় যে না ভাইয়া আমরা সি দিয়ে স পড়বো না, সি দিয়ে আমরা যেহেতু এস দিয়ে স পড়বো, তাহলে এস দিয়ে যদি স পড়তে চাও তাহলে ভাইয়া এস দিয়ে তোমরা মনে রাখতে পারো। শক্তির প্রধান হিসেবে কাজ করে, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কার্বন স্কেলেটন সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এবং সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। এরপর হচ্ছে ক্র্যাবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে এটা সক্রিয় ভূমিকা পালন করে। এরপরে দেখো ভাইয়া, বিভিন্ন প্রকার কোএনজাইম, সিতে আবার মনে রাখবা ভাই কি, কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে, যেমন এটিপি, এনএডিপি, এফএটিএস। ঠিক আছে, এরপরে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড বিভাগে সাহায্য করে, এটা দরকার নেই ভাই, এটা দরকার আছে। এরপরে সি দ্বারা মনে রাখবা সেলুলোজ, হেমি সেলুলোজ, তারপর হচ্ছে কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে ভাইয়া, কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কারা? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেট গুলোর মধ্যে কি ভাইয়া? সেলুলোজ, হেমিসেলুলোজ। এখন তোমার জাস্ট এতগুলো মনে রাখার দরকার নাই। তোমার পরীক্ষা আসবে কি জানো? তোমার পরীক্ষা জাস্ট এইটাই চলে আসবে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি। তো তোমার কোনটা তুমি আনসার করবে, কোনটা ভাই? কার্বোহাইড্রেট। সুতরাং তুমি জাস্ট এইটুকু মাথায় রাখলে হবে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কি? কার্বোহাইড্রেট। ওকে, এরপরে ভাই দেখো 10 নম্বরে কি আসতে পারে। 10 নম্বরটা দরকার নাই, এটা বাদ দাও। 11 নম্বরটা দেখবা, প্রাণী ছত্রাক ও ব্যাকটেরিয়ার গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। কি বলছি ভাইয়া? প্রাণী, তারপর হচ্ছে ছত্রাক এবং হচ্ছে ব্যাকটেরিয়া, এরা কি করে? গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। জানো, আমাদের বডি আছে, আমরা যখন যকৃত পড়ছিলাম তখন তোমাদেরকে দেখাইছিলাম যে এই যকৃত হচ্ছে যকৃতের বিপাক। ঠিক আছে, সেখানে সে কি করছে? গ্লাইকোজেনটাকে সঞ্চয় করছে। গ্লাইকোজেনটাকে সঞ্চয় করার পরে আবার এই গ্লাইকোজেনটাকে সে কি করছে ভাইয়া? তোমার গ্লুকোজ হিসেবে আবার কি করছে? তার দেহের প্রয়োজন অনুযায়ী বডিতে রক্তের ভিতরে তোমার গ্লুকোজের মানে হিসাব পরিমাণটা অনুযায়ী সে কি করছে? আবার গ্লুকোজটাকে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু এনজাইম কাজ করে, যে আমরা বলছিলাম এফিনেফ্রিন, তারপরে হচ্ছে বিটা, হ্যাঁ, এই এনজাইম গুলা কাজ করছে, তাই না? তো এই কথাটা এখানে বলছে যে প্রাণী, তারপর হচ্ছে যেমন ছত্রাক এবং ব্যাকটেরিয়া, এরা গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট কি করে? সঞ্চয় করে এবং প্রয়োজন মতো তারা খরচ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও তোমার হচ্ছে সূক্ষ্মতা দান করে। অবশ্যই এটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে। ঠিক আছে না? এখন কথা হচ্ছে ভাইয়া, কার্বোহাইড্রেট তো বললাম, কার্বোহাইড্রেট উপকারিতা বললাম, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য বললাম। কথা হচ্ছে কার্বোহাইড্রেট প্রকারভেদটা মূলত কি, কি কি প্রকার কার্বোহাইড্রেট থাকতে পারে। এই যে চারটা আছে না, এই চারটা পড়লে তোমার মোটামুটি কার্বোহাইড্রেটের ভিতরে কার্বোহাইড্রেটের যে গঠন, স্ট্রাকচার, মানে স্ট্রাকচার সমৃদ্ধ যে কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো মানে কমপ্লিট হয়ে যাবে। এবং এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে। তোমাদের যদি আমি একটু বলি প্রথমেই, যে কার্বোহাইড্রেটের প্রকারভেদটা নিয়ে। কার্বোহাইড্রেট ভাইয়া আমরা তিনটা জিনিসের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, কেমন স্বাদ লাগতেছে এটার উপর ভিত্তি করে। এরপর হচ্ছে রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে। আরেকটা ভাগ করতে পারি আমরা বীজাণু ক্ষমতার ভিত্তিতে। ঠিক আছে ভাইয়া, প্রথম যে দুইটা আছে, একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, আরেকটা হচ্ছে বীজাণু ক্ষমতার ভিত্তিতে। এগুলোর ভিতরে তেমন কোনো প্যাঁচগোছ নাই, তেমন কোনো কথাবার্তাও নাই, এগুলো জাস্ট সিম্পল জিনিস। ঠিক আছে, তো এগুলো আমরা খুব সহজেই পারবো, প্যারা নাই। তবে এই যে রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে আমাদের মূল পড়াটা হলো এই জায়গায়। ঠিক আছে, তো খেয়াল করো ভাইয়া, স্বাদের ভিত্তিতে একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার, মানে একটা হচ্ছে চিনি সমৃদ্ধ বা সুগার সমৃদ্ধ, আর একটা হচ্ছে সুগার ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা স্বাদের ভিত্তিতে দুই প্রকার পাইলাম। আর পরে হচ্ছে বীজাণু ক্ষমতার ভিত্তিতে, একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, জাস্ট সেম কথা। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, এরপরে আছে আমাদের
এই রাসায়নিক অণু গঠনের ভিত্তিতে আমরা হচ্ছে কার্বোহাইড্রেটকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যার মধ্যে প্রথমে দেখো ভাইয়া মনোস্যাকারাইড, তারপর হচ্ছে ডাইস্যাকারাইড, তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, তারপর হচ্ছে পলিস্যাকারাইড। তো তোমরা এটা একটু এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে তোমাকে একটু বুঝতে হবে। খেয়াল করো ভাইয়া, মনোস্যাকারাইড মানে কি বলো? মনোস্যাকারাইড মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করব। দেখো মনোস্যাকারাইড মানে কি ভাই, এটাতে কার্বন সংখ্যা কটা থাকতে পারে এটার উপর ভিত্তি করে, ঠিক আছে। এখন মনোস্যাকারাইডে তোমার কার্বন সংখ্যা থাকতে পারে তোমার হচ্ছে, যেমন ট্রায়োজ যদি চিন্তা করি তাহলে কার্বন সংখ্যা 3, যদি টেট্রোজ চিন্তা করি তাহলে কার্বন সংখ্যা 4, পেন্টোজ হলে কার্বন সংখ্যা 5, আর 6টা কার্বন মানে হেক্সোস এবং 7টা কার্বন থাকলে সেটাকে আমরা বলবো হেপ্টোজ, ঠিক আছে। তাহলে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা এটাকে মোটামুটি ভাগ করতে পারি। এরপরে তোমার মনোস্যাকারাইডের উপর আমরা আছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হচ্ছে সর্বনিম্ন 2টা মনোস্যাকারাইড মিলিত হয়, কি বলছি ভাই, সর্বনিম্ন 2টা মনোস্যাকারাইড, সর্বনিম্ন 2টা মনোস্যাকারাইড, 1 + 1 = কত, 2টা মনোস্যাকারাইড মিলে আমরা ডাইস্যাকারাইড গঠন করতে পারবো, সর্বনিম্ন 2টা, ঠিক আছে। এখন এই যে দুইটা মনোস্যাকারাইড মিলে হচ্ছে যে ডাইস্যাকারাইডটা গঠিত হবে। এই ডাইস্যাকারাইডের উদাহরণগুলো কি কি আমাদের সেটা লাগবে, সেটা হচ্ছে সুক্রোজ, সেলুলোজ, তারপর হচ্ছে ভাইয়া ম্যালটোজ। এটা হচ্ছে ডাইস্যাকারাইড উদাহরণ, সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজ, ঠিক আছে। এটা হচ্ছে ডাইস্যাকারাইড উদাহরণ। এরপর আমাদের থাকবে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডে সর্বনিম্ন হচ্ছে তিনটা মনোস্যাকারাইড থাকবে, কি বলছি ভাই, 3টা মনোস্যাকারাইড বা 3 থেকে 10টা টোটাল, 3 থেকে 10টা মনোস্যাকারাইডের মধ্যে যদি হয় সেটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। খেয়াল করো ভাইয়া, এখন এখানে কি কি থাকতে পারে উদাহরণ হিসেবে, ট্রাইস্যাকারাইড, তারপর হচ্ছে টেট্রাস্যাকারাইড এবং হচ্ছে পেন্টাস্যাকারাইড, এরা হচ্ছে অলিগোস্যাকারাইড। এরপর আছে আমাদের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে 10-এর উপরে হিউজ সংখ্যক পরিমাণ যদি তোমার কি থাকে, এটাকে মনোস্যাকারাইড থাকে, মনোস্যাকারাইড দিয়ে হচ্ছে আমাদের এই পলিস্যাকারাইডটা গঠিত হতে পারে। এখন এটা আবার দুই ভাগে, পলিস্যাকারাইড দুই ভাগে, একটা হচ্ছে গঠনের জন্য সহায়ক আর একটা হচ্ছে সঞ্চিত। তো ভাইয়া গঠনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেলুলোজ। দেখো আমরা বলছি কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, মানে কি ভাই, আমাদের কোষ প্রাচীরটা গঠিত হয় কি দিয়ে, সেলুলোজ, তাহলে এটা গঠনের উপাদান। এরপর হচ্ছে প্যাকটিন, এরপর সঞ্চিত হচ্ছে স্টার্চ বা হচ্ছে শ্বেতসার এবং হচ্ছে গ্লাইকোজেন। আমরা বলছিলাম যে আমাদের বডিতে সঞ্চিত থাকে কি, শ্বেতসার এবং হচ্ছে গ্লাইকোজেন, যারা প্রয়োজন অনুসারে কি হয়, খরচ হয়, তাহলে এরা হচ্ছে সঞ্চিত। আর গঠন সহায়ক হচ্ছে কি ভাই, এই সেলুলোজ আর হচ্ছে প্যাকটিন। ওকে, তো এই যে এই চারটা তোমাকে পারতে হবে এবং এই চারটা সম্পর্কে তোমার খুব ভালো ধারণাও থাকতে হবে। তোমরা যখন এখনো যদি জাস্ট এই কোষ রসায়ন পড়ে না থাকো, এই চারটা 5 বার পড়বা, ঠিক আছে। এই চারটা কি করবা ভাইয়া, 5 বার পড়বা এবং রিভিশন টাইমে জাস্ট এই জিনিসগুলোই রিভিশন দিবা। অনেকে বলতে পারো যে আমাদের ক্লাসগুলো এত ছোট কেন, ভাইয়া দেখো এই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার 15 থেকে 20 দিন আগে, এই যে 1 মাস আগে তোমার কিন্তু এত পড়ার মানে ইয়েই থাকবে না, ইমেজটাই থাকবে না। তুমি যখন হচ্ছে একটা আগে যখন যেগুলো খুব ডিটেলস পড়ছো এক্সামের আগে দিয়ে তুমি দেখি কি করতেছো, দেখতেছো তোমার অধ্যায় এখন 5টা বাকি, বা অধ্যায় সবগুলো পড়া শেষ হইলো, তুমি আহ, মানে তোমার কাছে সবকিছু অগোছালো মনে হচ্ছে, কি রে ভাই এগুলা এত কিছু আবার কেমনে পড়বো, তাই না। তুমি যখন একটা অধ্যায় খুব ভালোভাবে পড়তেছিল, তুমি ভালো মার্কস তুলতেছিল, তোমার কাছে ভালোই লাগতেছিল, কিন্তু তুমি যখন সবগুলো অধ্যায় একসাথে পরীক্ষা দিবা, তুমি ভালো মার্কসটা ভালোভাবে তুলতে পারতেছো না। দেখো ভাই, একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 2টা 3টা বেশি প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ থাকে না, তাই না, এই যে স্পেশালি বড় অধ্যায়গুলোতে। আর অনেক অধ্যায় আছে যেখান থেকে কোশ্চেনই আসবে না, ঠিক আছে। এই যে উদ্ভিদ প্রজনন অধ্যায়টা পড়ালাম, ওইখান থেকে কয়েক বছর যাবত কোশ্চেনই আসে নাই, ঠিক আছে। তো এখন এই বিষয়গুলো চিন্তা করলে আমাকে উপর থেকে চিন্তা করতে হবে যে আমার সিলেবাসটা কিরকম, আমার কি কি কোশ্চেন আসে। আমাকে হচ্ছে 100 মার্কের এক্সাম গুলো বেশি দিতে হবে, সকল অধ্যায় মিলিয়ে এক্সাম গুলো বেশি বেশি দিতে হবে, তখন বুঝবো যে জাস্ট আমার কি পড়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো ভাইয়া, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের ধারণা দেওয়া আছে এখানে। আমরা বলছিলাম যে একটু আগে চাপ পড়ছিলাম, এখন এগুলো একটু ডিটেলস পড়বো, ঠিক আছে। তো ওই চারটা পড়লেও তোমাদের কমন পড়ার সম্ভাবনা থাকবে। দেখো এখানে ডিটেলস যদি আমরা একটু বলি, যে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, একটা হচ্ছে সুগার, যেটা আমরা বলছি যে কি বলছিলাম, চিনি সমৃদ্ধ, একটা হচ্ছে নন সুগার। এখন ভাই এখান থেকে আমাদের লাগবে কি, সুগারের উদাহরণ। সুগারের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। কি বলছি, সুগারের উদাহরণ হচ্ছে কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর নন সুগার যেটা আছে, নন সুগারের উদাহরণ হচ্ছে কি, নন সুগারের উদাহরণ হচ্ছে ভাইয়া স্টার্চ, সেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে। এখন তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো বা বুঝতে পারো, সেটা হচ্ছে এই যে আমাদের নন সুগার গুলো আছে এরা কিন্তু ভাইয়া পলিস্যাকারাইড, বিষয়টা খেয়াল করছো। আমরা এখানে যে বলছিলাম যে পলিস্যাকারাইড 4টা, এর মধ্যে প্যাকটিন ছাড়া বাকি 3টা কিন্তু এই 3টা কিন্তু ভাইয়া নন সুগারের ভিতরে চলে গেছে, বিষয়টা খেয়াল করছো, দেখছো, এইটা এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে
তাহলে আমরা কি পাইলাম, পলিস্যাকারাইড যেটা সেটাই কিন্তু নন সুগার, যে বাকি তিনটা আর কি, ঠিক আছে। আর আমরা এই কার্বোহাইড্রেট পাইছি তোমার টোটালি হচ্ছে দুই প্রকার। এর মধ্যে আমাদের সুগার যেটা ছিল সেটা হচ্ছে কি ভাই, গ্লুকোজ ছিল, ফ্রুক্টোজ ছিল, আর হচ্ছে সুক্রোজ ছিল, ঠিক আছে। তো তোমরা এটাকে মনে রাখতে পারো জিএফ, হ্যাঁ, জিএফ এস, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করবে রাসায়নিক গঠনের উপর ভিত্তিতে যে ভাগটা আছে সেখানে যদি আমরা একটু দেখি, এটাকে কার্বোহাইড্রেটকে চার ভাগে ভাগ করা যায় গেছিল। একটা হচ্ছে মনোস্যাকারাইড, আর একটা ছিল ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে ভাইয়া 3 থেকে 10টা কার্বন থাকবে, ডাইস্যাকারাইড ছিল দুইটা মনোস্যাকারাইড মিলে হচ্ছে ডাইস্যাকারাইড হবে, আর অলিগোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে। আর যেটা ছিল পলিস্যাকারাইড সেটা ছিল কি ভাইয়া 10টার উপরে মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে, 10টারও বেশি মনোস্যাকারাইড থাকবে, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে দেখো ভাই মনোস্যাকারাইডটা কি কি আছে, আমরা একটু আগে বলছিলাম 3 থেকে 10 কার্বন থাকলে মনোস্যাকারাইড শেষ। আর কি, এখন ভাইয়া 3টা কার্বন থাকলে সেটাকে বলবো ট্রায়োজ, 4টা কার্বন থাকলে সেটাকে বলবো কি ট্যাট্রোজ, 5টা কার্বন থাকলে সেটাকে বলবো প্যান্টোজ, 6টা থাকলে হেক্সোজ, 7টা থাকলে হেপ্টোজ। এখন ট্রায়োজটা কি ভাইয়া, 3 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড সেটাকে বলছি ট্রায়োজ। আচ্ছা ভালো কথা, গ্লিসারেলডিহাইড এবং মনে রাখবা, গ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন হলো এই ট্রায়োজ, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, কি বলছি, গ্লিসারেলডিহাইড এবং হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এরা হচ্ছে কি ভাইয়া, এরা হচ্ছে ট্রায়োজ। এখন এইখান থেকে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, গ্লিসারেলডিহাইড আছে, এই গ্লিসারেলডিহাইডের 1 নং কার্বনে একটি কার্বাইনল অক্সিজেন যুক্ত হয়ে এরা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ নির্দেশ করে। তাহলে ভাইয়া অ্যালডিহাইড গ্রুপ কোনটা, অ্যালডিহাইড গ্রুপ যেটা হচ্ছে গ্লিসারেলডিহাইড সেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এটার কয় নাম্বার গ্রুপে কার্বন থাকে, 1 নাম্বার গ্রুপে কার্বন থাকে, ঠিক আছে। এবং ডাইহাইড্রোজেনাস অ্যাসিটোনের 2 নাম্বার গ্রুপে 2 নং কার্বনে হচ্ছে তোমার কার্বাইনল যুক্ত হয়ে এটা হচ্ছে ক্রিটন গ্রুপ নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। এখন এই অ্যালডিহাইড যেটা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালডোজ, আর কিটোন যেটা সেটাকে আমরা বলি কিটোজ শর্করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাই দেখো ট্যাট্রোজ। ট্যাট্রোজ হচ্ছে যেখানে কার্বন থাকবে 4টা, ঠিক আছে। এখন এর উদাহরণ কি কি ভাইয়া লাগবে, ইরিথোজ, একটি অ্যালডোজ শর্করা ইরিথোজ এবং হচ্ছে ইরিথ্রোজ। এখন এই ইরিথোজ আর হচ্ছে ইরিথ্রোজ, ভাই দেখো ট্যাট্রোজ কিন্তু দুইটা, আবার একটা হচ্ছে অ্যালডোজ, আমি একটু আগে বলছিলাম ওইখানেও কিন্তু অ্যালডোজ ছিল আর কিটোজ ছিল, এইখানেও কিন্তু সেম ভাবে অ্যালডোজ থাকবে কিটোজ থাকবে। তাহলে ভাই দেখো যেটা আমাদের ট্রায়োজ ছিল, ট্রায়োজের মধ্যে অ্যালডোজ ছিল কে, গ্লিসারেলডিহাইড, আর এটার মধ্যে কিটোজ ছিল কে, এটার মধ্যে কি কিটোজ ছিল আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে ভাইয়া যেটা অ্যাসিটোন গ্রুপ, মনে রাখবা যেটা অ্যাসিটোন গ্রুপ সেটা হচ্ছে কিটোজ, আর যেটা অ্যালডিহাইড গ্রুপ সেটা হবে কি তোমার অ্যালডোজ। তাহলে এইখানে ভাইয়া দেখো 4 নাম্বারের ভিতরে ইরিথোজ, ইরিথোজ এটা হচ্ছে অ্যালডোজ, আর ইরিথোলোজ, ইরিথোলোজ এটা হচ্ছে কি কিটোজ শর্করা। এরপরে দেখো ভাইয়া তোমার প্যান্টোজ। প্যান্টোজ শর্করা তুমি সংক্ষেপে মনে রাখবা কিভাবে, প্যান্টোজ গুলো তুমি কিভাবে শিখবা, রাই জাই আরব, কি বলছি ভাইয়া, রাই জাই আরব থাকবে, যদি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্যান্টোজ। যেমন তোমরা একটু যদি খেয়াল করো যে তোমার প্যান্টোজ শর্করা কি কি, জাইলোজ, কি ভাইয়া, জাইলোজ, এখানে দেখো জাই আছে, রাইবোজ এখানে দেখো রাই আছে, ডি অক্সি রাইবোজ, খেয়াল করো কি রাইবোজ এখানে রাই আছে, অ্যারাবিনোজ দেখো ভাই এখানে অ্যারাব বলছিলাম, অ্যারাব আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে ভাই অ্যালডোজ শর্করা, যেগুলো শেষে নোজ দেখো। আর রাইবোলোজ দেখো এখানেও কিন্তু রাই আছে, এখানে জাই আছে, তাইলে কথা বুঝো, যদি রাই জাই থাকে এবং অ্যারাব থাকে সেটা হবে কি প্যান্টোজ। তাহলে এইগুলা প্যান্টোজ, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হচ্ছে ভাই এগুলো কোনটা অ্যালডোজ কোনটা কিটোজ প্যান্টোজ, এখানে আমরা আবার দুইটা ভাগ পাচ্ছি, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা হচ্ছে কিটোজ। তো কিটোজ কোনটা, কিটোজটা হচ্ছে দেখবা শেষে লোলোজ থাকবে, কি থাকবে লোলোজ, যেমন জাইলোলোজ, রাইবোলোজ, ল থাকবে। আর ওগুলাতে কিন্তু এইভাবে কিন্তু লটা থাকবে না, ঠিক আছে। তো এইভাবে জাস্ট তুমি প্যান্টোজ শর্করাটা মনে রাখলে হবে, এগুলোর ভিতরে যে ভাগ ওগুলা থেকে তেমন আসবে না, ওইটাই আগে মনে রাখো, ওইটাই তো অনেকে মনে রাখতে পারে না, তাই না। রাইবোজ শর্করার গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মাথায় রাখবা। আজানটা শেষ হোক, আমরা এরপর আবার শুরু করবো।
আচ্ছা, কি বলছিলাম ভাইয়া? রাইবোজ, ঠিক আছে। এই রাইবোজের বলছিলাম যে এটা তাপমাত্রাটা, গলনাঙ্কটা, ঠিক আছে। এটা রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95°C, এটা দেখবা। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া ডিঅক্সিরাইবোজ কারা কারা আছে। ডিঅক্সিরাইবোজ মানে কি ভাইয়া? ডি মানে কি? ছাড়া বা নাই, অক্সি মানে অক্সিজেন, তাহলে ডিঅক্সিরাইবোজ মানে কি? ডিঅক্সিরাইবোজ মানে হলো যে অক্সিজেন ছাড়া, ঠিক আছে। ডিঅক্সিরাইবোজ মানে হলো কি? ডিঅক্সিরাইবোজ মানে হলো অক্সিজেন ছাড়া, উইদাউট অক্সিজেন, ঠিক আছে। মনে রাখবা, এই যে ডিঅক্সিরাইবোজ আছে, এই ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বন হচ্ছে কি অক্সিজেন থাকে না। এটাকে বলা হয় কি? ডিঅক্সিরাইবোজ। মানে তাহলে ডিঅক্সিরাইবোজের কয় নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না? 2 নাম্বার কার্বনে। আচ্ছা, এখন রাইবোলোজটা আছে, এটা নিয়ে একটু পড়াশোনা। এখন এই যে ছকটা আছে, এটা ইম্পর্টেন্ট ভাইয়া, এখান থেকেও কোশ্চেন আসছে। ডিঅক্সিরাইবোজ এবং হচ্ছে রাইবোজ, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা, ডিঅক্সিরাইবোজ আর হচ্ছে রাইবোজ, এই দুইটার মধ্যে কি পার্থক্য বা ডিফারেন্সটা একটু দেখতে হবে। এটা কেমনে সংক্ষেপে মনে রাখবা, খেয়াল করবে ভাইয়া। রাইবোজ যেটা, এটা হচ্ছে আরএনএ এর অপরিহার্য উপাদান। ডিঅক্সিরাইবোজ যেটা, সেটা হচ্ছে ডিএনএ এর অপরিহার্য উপাদান। খেয়াল করো ভাইয়া, রাইবোজ মানে কি আর, তাই এটা আরএনএ এর গুরুত্বপূর্ণ একটা উপাদান। ডিঅক্সিরাইবোজ মানে ডি তে হচ্ছে ডিএনএ এর অপরিহার্য উপাদান। সিম্পল কথাবার্তা। 2 নাম্বার দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। খেয়াল করো, এই রাইবোজটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, আর ডিঅক্সিরাইবোজটা লেবুনেনিক অ্যাসিড উৎপন্ন করে। কথা বুঝো? 3 নাম্বার দেখো, অক্সিজেন পরমাণু, রাইবোজে অক্সিজেনের সংখ্যা থাকে 5টা, আর ডিঅক্সিরাইবোজের আণবিক গঠনে অক্সিজেন থাকে 4টা। কেন ভাই? এটা তো একটা পেন্টোজ, ওইটাও পেন্টোজ। পেন্টোজ মানে তো 5, কথা বুঝো? পেন্টোজ মানে কি 5। এখন রাইবোজের ক্ষেত্রে দেখো, রাইবোজ তো আমরা জানি 5 সংখ্যা বিশিষ্ট, তাই না? এখন এই যে রাইবোজের 5টা অক্সিজেন বিশিষ্ট, এইখানে এটাতে অক্সিজেন কি সবগুলা ঠিকঠাক মতো আছে জন্য 5টা, আর এটাতে আমরা বলছি ডিঅক্সিরাইবোজ মানে কি একটা অক্সিজেন কম। কার্বনের তোমার হচ্ছে 2 নাম্বার কার্বন হচ্ছে, এটা তো অক্সিজেন থাকে না, তাই এটাতে হচ্ছে অক্সিজেন কয়টা ভাই? 4টা। এরপরে হাইড্রোক্সিল গ্রুপ ভাইয়া, দেখো রাইবোজে 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে, আর ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, কারণ সেইখানে তো তোমার অক্সিজেনটা থাকে না, তাই এটা এই জন্যই তো এটাকে আমরা ডিঅক্সিরাইবোজ বলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোনটা কিসে অংশগ্রহণ করে। রাইবোজ নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে। ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিনিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। তাহলে জিনিসটা কি বুঝছো? সংক্ষেপে মনে রাখতে পারবা? রাইবোজ মানে এটা আরএনএ, আর তাই হচ্ছে আরএনএ গঠন করে অপরিহার্য উপাদান। ডিঅক্সিরাইবোজ ডি মানে হচ্ছে ডিএনএ গঠনিক উপাদান। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফারফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, এটা হচ্ছে লেবুলিনিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো, এইটা ছাড়া বাকি সবগুলো তুমি পারবা একদম, দেখা মানে না, জাস্ট একবার পড়লেই পারবা বাকিগুলা। জাস্ট এটা একটু মনে রাখবে যে লেবুলিনিক আর হচ্ছে ফারফিউরিক অ্যাসিড। খেয়াল কর, এইখানে রাইবোজ যেহেতু অক্সিজেন সম্পূর্ণতায় 5টা থাকে, এটাতে ডিঅক্সিরাইবোজ মানে একটা অক্সিজেন কম থাকে, তাই এটাতে 4টা থাকে। এটা 2 নম্বর কার্বনে অবশ্যই যেহেতু অক্সিজেন থাকে, তাহলে অবশ্যই হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আর এটা যেহেতু অক্সিজেনটা থাকে না, তাই শুধুমাত্র হাইড্রোজেনটা থাকবে, অক্সিজেন বাদ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হেক্সোস মানে কি 6টা কার্বন, 6টা কার্বন হলে সেটাকে আমরা হেক্সোস বলবো। আচ্ছা, এখন এই যে হেক্সোসের উদাহরণ হচ্ছে কি ভাই? গ্লুকোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ যারা আছে, এরা হচ্ছে হেক্সোসের উদাহরণ। এখন তুমি এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30 ভাগ। কি বলছি? পাকা আঙুরে গ্লুকোজ থাকে কি পরিমাণে? 12 থেকে 30 ভাগ পরিমাণ হচ্ছে গ্লুকোজ থাকে। এই গ্লুকোজের এই যে একে অনেক সময় গ্রেপ সুগার বলা হয়।
কি বলছি ভাই, গ্রেপ সুগার বা আঙুরের শর্করা বলা হয়। তাহলে গ্রেপ সুগার কাকে বলা হয়, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, এবং ফ্রুকটোজকে বলা হয় ফ্রুট সুগার। যাক, সেটা আমরা পরে দেখব। আগে এটা দেখো যে গ্লুকোজকে কি বলে, গ্রেপ সুগার বলা হয়। আর গ্রেপ সুগারে গ্লুকোজের পরিমাণ থাকে কত ভাই, আঙুরে গ্লুকোজের পরিমাণ থাকে শর্করা 12 থেকে 15%। ওকে, এরপর খেয়াল করো ভাইয়া গ্লুকোজের ব্যবহার। গ্লুকোজের ব্যবহার কি কি হইতে পারে, এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া, এটা ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, এখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে যে ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। নাম্বার 1 কি, ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। নাম্বার 2, ক্যালসিয়াম গ্লুকাগোনেট হিসেবে ঔষধ শিল্পে গ্লুকোজ ব্যবহার করা হয়। তাহলে ঔষধ শিল্পে গ্লুকোজ ব্যবহার করা হয়। ঔষধ শিল্পে গ্লুকোজ কি হিসেবে ব্যবহৃত হয়, ক্যালসিয়াম গ্লুকাগোনেট হিসেবে ব্যবহৃত হয়। ভিটামিন সি তৈরি করতে গ্লুকোজ ব্যবহৃত হয়। কি তৈরিতে ব্যবহৃত হবে, ভিটামিন সি তৈরিতে বা ভিটামিন তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। এরপরে গ্লুকোজের সরবিটল তৈরি ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো ভাইয়া, রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ বহুল ব্যবহৃত। এটা তোমরা সবাই জানো, এটাই জন্য আমি জাস্ট দাগাইলাম না, কারণ এটা তুমি এমনিতেই পারবা। ঠিক আছে, তাহলে যেগুলো বেশি কঠিন জিনিস সেগুলো আমি তোমাদেরকে আবার বলতেছি। ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। ঔষধ শিল্পে গ্লুকোজ ব্যবহার করা হয়। ঔষধ শিল্পে কি হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়, ক্যালসিয়াম গ্লুকাগোনেট হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে ভিটামিন তৈরিতেও গ্লুকোজ ব্যবহৃত হয়। এরপরে গ্লুকোজ সরবিটল তৈরি এবং গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়, এটা দেখবা। এরপরে ভাই দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচার। দেখো গ্লুকোজের দুইটা স্ট্রাকচার আছে, একটা আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এখন ভাইয়া আমরা আগে আলফা ডি গ্লুকোজটা একটু দেখবো। আলফা ডি গ্লুকোজ যেটা আছে, আলফা ডি গ্লুকোজ, এটার 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের কাছাকাছি মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। ঠিক আছে, খেয়াল করো আলফা ডি গ্লুকোজের উদাহরণ কি, বিটা ডি গ্লুকোজের উদাহরণ কি, এটা আমরা দেখবো। বিটা ডি গ্লুকোজ গঠন করে হচ্ছে সেলুলোজ, দেখো ভাইয়া, আর আলফা ডি গ্লুকোজ গঠন করে হচ্ছে স্টার্চ। একটা জিনিস মনে রাখো তো, আলফা, কি বলছি ভাইয়া, আলফা, আলফা, আলফা হচ্ছে প্রথমে, আলফা হচ্ছে প্রথমে, এটা ছোট, তাই হবে স্টার্চ, স্টার্চ ছোট। এরপর হচ্ছে বিটা, বিটা হচ্ছে বড়, বিটা হচ্ছে কি ভাইয়া, বড়, পরে মানে বড়, তাই এটার বানানটা হবে বড়। কথা বুঝছো, আলফার বানানটা হচ্ছে কি ছোট, আলফার বানানটা, আলফার বানান না, আলফার, আলফা হচ্ছে প্রথমে মানে ছোট। বড় ভাই ছোট ভাই থাকে না, যে আগে জন্মগ্রহণ করে সে কি ছোট, তাহলে আলফা আগে, সে ছোট, তাই তার বানানটা হবে কি ছোট। এরপর হচ্ছে বিটাটা হচ্ছে বড়, তাই এর বানানটা হবে কি ভাইয়া, বড়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে আলফা ডি গ্লুকোজ কোনটা, আলফা ডি গ্লুকোজ হচ্ছে ছোটটা, যেটা হচ্ছে স্টার্চ। আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে কোনটা, যেটা বড় বানানে, সেটা হচ্ছে সেলুলোজ। আচ্ছা, এরপরে ডি এবং এল গ্লুকোজ, গ্লুকোজ, এটা তোমরা ডান বা রাইট, ডি মানে মনে রাখবা ডান বা রাইট, মনে রাখবে কি রাইট। আর এল যেটা, এটাকে আমরা মনে রাখবো লেফট, লেফট, লেফট বা বাম। ওকে, এখন দেখো ভাইয়া, গ্লুকোজের 5 নম্বর কার্বনের সংযুক্ত হাইড্রোক্সাইল মূলক ডান দিকে থাকলে সেটাকে বলা হয় ডি গ্লুকোজ। কি বলছিলাম একটু আগে, ডি মানে কি ডান, তাহলে ডান দিকে থাকবে হাইড্রোক্সাইল মূলক, তাহলে সেটাকে আমরা বলবো ডি গ্লুকোজ। আর যদি বাম দিকে থাকে, যেটা বলছিলাম লেফট, এল মানে লেফট, তাহলে সেটাকে আমরা বলবো এল গ্লুকোজ। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটুকু শেষ। এরপরে খেয়াল করবে, হ্যাঁ, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, এই কথার মাথায় রাখবা। কি বলছি, উদ্ভিদে সবসময় কোন গ্লুকোজ থাকবে, ডি গ্লুকোজ থাকবে। তাহলে নাম্বার 1 কথা হলো ডি মানে ডান, ডান মানে রাইট, এরপরে এল মানে লেফট, লেফট মানে বাম। তাহলে ভাইয়া ডি গ্লুকোজ মানে মানে ডান দিকে, 5 নম্বর কার্বনের সংযুক্ত হাইড্রোক্সাইল মূলকটা হচ্ছে ডান দিকে থাকবে, আর সেটা হচ্ছে ডি গ্লুকোজ বা রাইট। আর যেটা হচ্ছে বাম দিকে থাকবে সেটা হচ্ছে এল গ্লুকোজ বা লেফট বা বাম। ঠিক আছে, আচ্ছা, উদ্ভিদে সবসময় কোন গ্লুকোজ থাকে, এটা মাথায় রাখতে হবে, ডি গ্লুকোজ থাকে। এরপরে চলে আসলাম আমরা ফ্রুক্টোজে। খেয়াল করবে ফ্রুক্টোজের ভিতরে কি কি আছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে যদি আমরা একটু কথাবার্তা বলি, যে ফলের চিনি বা ফ্রুট সুগার, ফ্রুক্টোজের অপর নাম হচ্ছে কি ভাই, ফলের চিনি বা ফ্রুট সুগার। খেয়াল করবে দুইটার ক্ষেত্রে কার্বন সংখ্যা কিন্তু ভাইয়া 6, হ্যাঁ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। আচ্ছা, এরপরে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ভিতরে কিছু পার্থক্য জিনিস দেওয়া আছে ভাইয়া। দেখো নাম্বার 1 এ বলা আছে ভাইয়া, গ্লুকোজ একটি অ্যালডোজ
অ্যালডোজ, কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ থাকে। গ্লুকোজে কি থাকে ভাই? অ্যালডিহাইড গ্রুপ থাকে। আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ, কারণ এতে কি থাকে ভাই? কিটোন গ্রুপ থাকে। আচ্ছা, গ্লুকোজের যে শর্করা, গ্রেপ সুগার যেটাকে আমরা আঙ্গুরের শর্করা বলে থাকি, গ্লুকোজকে কি বলা হয় ভাই? গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। ফ্রুক্টোজকে বলা হয় ফলের শর্করা বা ফ্রুট সুগার। ঠিক আছে। এরপরে ভাইয়া গ্লুকোজ সালোক সংশ্লেষণের প্রাথমিক উৎপন্ন হয়, ফ্রুক্টোজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন হয় না। গ্লুকোজ শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, আর শ্বসনে গ্লুকোজ উৎপন্ন হয়, শ্বসনতে গ্লুকোজ উৎপন্ন হয়, আর শ্বসন হচ্ছে গ্লুকোজটা ব্যবহৃত আর ফ্রুক্টোজটা হচ্ছে উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে রিং স্ট্রাকচারটা মনে রাখবা। গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে পাইরোনোজ, আর যেই ফ্রুক্টোজ আছে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা হচ্ছে ফিউরানোজ। তাহলে ভাই মনে রাখবা, স্ট্রাকচারের ক্ষেত্রে ফতে ফিউরানোজ আর বাকিটা হবে কি ভাই? গ্লুকোজের। পাইরোনোজ যেটা থাকবে সেটা হবে গ্লুকোজের। তাহলে জাস্ট তুমি মনে রাখবা ফ্রুক্টোজেরটা, যে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে কি ফিউরানেজ, তার নাম দিয়ে। ঠিক আছে। আর বাকি যেটা থাকবে সেটা হবে পাইরোনেজ। তা পাইরোনেজ হবে কার? অবশ্যই গ্লুকোজের। শেষ। আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া, আমাদের আপেক্ষিক মিষ্টতা নামে একটা কথাবার্তা আছে, এটা একটু দেখবা। আপেক্ষিক মিষ্টতা কার বেশি কার কম, জায়গাটা আসলেই গুরুত্বপূর্ণ। এটা থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে। খেয়াল করো ভাইয়া, তোমরা যদি একটু চিন্তা করো, সুক্রোজ, তারপর হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, স্যাকারিন এবং হচ্ছে মেলানিন। তোমরা কার সাপেক্ষে চিন্তা করো ভাইয়া? তোমরা গ্লুকোজ সুক্রোজের সাপেক্ষে যদি চিন্তা করো, যে এটার কার মিষ্টতাটা কিরকম। দেখো, তোমরা প্রথমে চলে যাও ল্যাকটোজে চলে যাও। ল্যাকটোজ মানে কি? দুধ। ধরো দুধ, কি বলছি ভাই? ল্যাকটোজ মানে দুধ। দুধে হচ্ছে ল্যাকটোজ থাকে। তোমরা যখন দুধ খাও, খালি চিনি ছাড়া যখন দুধ খাবা, তখন তোমার কাছে জিনিসটা কি বেশি মিষ্টি লাগবে অতিরিক্ত? অবশ্যই না। তোমার কাছে হালকা হালকা একটা, মানে জিভটা যখন তোমার উপরের তালুর সাথে বাজবে, তখন মনে হবে যে না, এখানে হালকা একটু মিষ্টি আছে। কথা বুঝিও। তাহলে এটা যদি একদমই কম, তাই এর মানটা হবে ল্যাকটোজে কি হবে? মানটা হবে কি? কম। এরপরে নাম্বার 2, আপেক্ষিক মিষ্টতার ক্ষেত্রে যদি চিন্তা করো, দেখো ভাইয়া, ম্যালটোজ, এটা হচ্ছে 2 নাম্বার আছে। 3 নাম্বারে তুমি দেখবা ভাইয়া গ্লুকোজ। গ্লুকোজটা যখন আমরা খাই, এটা কিন্তু অতিরিক্ত মিষ্টি লাগে না, তাও কিন্তু মিডিয়াম, তাই না? তারপরে আমরা কি পেলাম ভাইয়া? ম্যালটোজ, গ্লুকোজ। এরপরে 4 নাম্বার হচ্ছে সুক্রোজ ভাইয়া। সুক্রোজ মানে যে চিনি, ধরো আমরা চিনি যখন খাই, এটা কিন্তু গ্লুকোজের চাইতে একটু বেশি মিষ্টি, তাই না? আচ্ছা, এরপরে যে ইয়েটা চিন্তা করবা, সেটা হচ্ছে ভাইয়া কত? দেখো, 100 পর্যন্ত গেল। এরপর হচ্ছে 173, মানে ফ্রুক্টোজ। তুমি যখন একটা ফল খাবা, যেটা কি বলছি ভাই? ফ্রুক্টোজ, মানে ফ্রুক্টোজ জাতীয় ফল যেটাতে যে ফ্রুক্টোজ থাকে, সেটা দেখবা কিন্তু ভাইয়া চিনির চাইতেও মিষ্টি। তাহলে ফ্রুক্টোজের পরিমাণটা আরেকটু বেশি। আচ্ছা, এরপরে ভাইয়া আছে আমাদের স্যাকারিন। তুমি ওই যে স্যাকারিন সমৃদ্ধ, ছোটবেলায় আমরা অনেক আচার খাইছি, তোমরা দেখবা। তো ওইগুলো মানে অতিরিক্ত মিষ্টি, মানে এত বেশি পরিমাণে মিষ্টি, যেটা তুমি খাওয়ার পরেও তুমি দেখবা যে তোমার জিভে হচ্ছে মিষ্টতা হচ্ছে লেগে আছে। এটা হচ্ছে এমন পরিমাণ মিষ্টি। তো এটা হচ্ছে স্যাকারিন। তাহলে এটা পরিমাণ আরো বেশি, মানে 500। এরপরে ভ্যাস আছে আমাদের মেলালিন। মেলালিনটা হচ্ছে তোমার যেমন পনির বা তোমার ছানা, হ্যাঁ, এগুলো আছে না, এগুলো সবচেয়ে বেশি পরিমাণ মিষ্টি না? তো এটা হচ্ছে সেগুলা। তাহলে তুমি মোটামুটি আমার কথাটা বুঝো, তোমার এটা মুখস্থ করা লাগতেছে না। তুমি কি করবা? তুমি জাস্ট চিন্তা করবা, এই সংখ্যাগুলো তোমার পরীক্ষার হলে কখনোই চেঞ্জ করবে না। 174, 73, এগুলো 173, এগুলো চেঞ্জ করবে না। তোমার জাস্ট তোমাকে জাস্ট বলবে কি, যে তোমার ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা কত, কথা বুঝিও। ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা কত? তুমি জানো যে ল্যাকটোজ সবচেয়ে কম পরিমাণে মিষ্টি, এটাতে একদম মানে সামান্য মিষ্টি, তাই এটা সবচেয়ে কমটা হবে। সবচেয়ে কম হচ্ছে 16। 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে সবচেয়ে কম থাকবে কি? ধরো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা আছে, সবচেয়ে কম কে? 16। এরপর তোমাকে ধরো বলবে হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজের কথা যদি চিন্তা করো, তুমি জানো যে ম্যালটোজটা হচ্ছে মানে ওই দুধের চাইতে সামান্য একটু মিষ্টি, তাহলে এটা হচ্ছে 32। এরপরে তার সাথে যে গ্লুকোজ, এবং সবচেয়ে মানে 100 to 100 হচ্ছে কি ভাই? মিষ্টির কথা যদি আমরা বলি না যে মিষ্টি, মিষ্টি যদি খাবার কথা বলি, তাহলে আমরা চিনির কথা বলি না সবার আগে? তো চিনি হচ্ছে 100 তে 100। ঠিক আছে। আর বাকিগুলো তোমরা এমনিতেই মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। এরপরে চলে আসবে হ্যাপ্টোজ। হ্যাপ্টোজ হ্যাপ্টোজ মানে কি ভাই? কার্বন সংখ্যা 7টা। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হ্যাপ্টোজ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন সেডোহ্যাপ্টোজ নামে একটা হ্যাপ্টোজ আছে। সেডোহ্যাপ্টোজ, এটা একটা অ্যালডোজ শর্করা, মাথায় রাখবা। সেডোহ্যাপ্টোজ হচ্ছে কি? একটা অ্যালডোজ শর্করা।
এক মিনিট। আচ্ছা দেখো, এরপরে ভাইয়া আমাদের সুক্রোজ নিয়ে কথাবার্তা আছে। সুক্রোজ, দেখো সুক্রোজের ক্ষেত্রে যদি আমরা বলি, এখান থেকে আমাদের জাস্ট লাগবে কি, এই সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার বা রিডিউসিং সুগার নয়, এটা মাথায় রাখবা। ফ্রুক্টোজ হচ্ছে রিডিউসিং সুগার আর সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। আচ্ছা, সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইড প্রয়োজন হবে, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। দেখবা কি বলছে, আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের হাইড্রোক্সাইড এবং হচ্ছে বিটা ডি গ্লুকোজের 2 নম্বর কার্বনের হাইড্রোক্সাইড থেকে এক অণু পানি অপসারিত হয়। এই জিনিসটা দেখবা। মধুর কাঁচামাল হিসেবে প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। তাহলে ভাই মধুর প্রধান কাঁচামাল কি? মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। এই জিনিসটা মাথায় রাখবে যে মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। সুক্রোজ এটা 1:2:1। এই সূত্রটা না মানলেও সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, এটা একটা ব্যতিক্রমী কার্বোহাইড্রেট, এটা মাথায় রাখবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাই উৎপন্ন প্রণালী, ইক্ষু রসের সুক্রোজের পরিমাণ 15%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইক্ষু রসের সুক্রোজের পরিমাণ কত? 15%। ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকবে ভাইয়া পুরা? ইক্ষু রসে 15% সুক্রোজ থাকবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে ভাই আমাদের আছে শ্যালো বায়োস। কি বলছি? শ্যালো বায়োস। শ্যালো বায়োস হচ্ছে 2 অণু বিটা ডি গ্লুকোজ, কি 2 অণু বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে এক অণু শ্যালো বায়োস তৈরি করে। সে কাজেই শ্যালো বায়োস একটি হচ্ছে ডাইস্যাকারাইড, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি বলছি? নাম্বার 1 হচ্ছে শ্যালো বায়োস, এবং হচ্ছে শ্যালো বায়োসটা হচ্ছে কি, শ্যালো বায়োসটা হচ্ছে তোমার এটা 2 অণু আলফা ডি গ্লুকোজ থাকবে, সরি বিটা ডি গ্লুকোজ থাকবে। তাহলে শ্যালো বায়োসে কি থাকবে? 2 অণু বিটা ডি গ্লুকোজ থাকবে। ঠিক আছে, এটা আমাদের একটু দেখতে হবে। তাহলে এটা সংকেতটা কি আমরা জানি, সুক্রোজের সংকেত আমরা জানি। ঠিক আছে, এটাই এখান থেকে। এরপর খেয়াল করো ভাইয়া ম্যালটোজ। ম্যালটোজের কথা যদি আমরা একটু চিন্তা করি, ম্যালটোজ আর হচ্ছে একটা ডাইস্যাকারাইড, এটা 2 অণু আলফা ডি গ্লুকোজ এখানে একটা হচ্ছে 1,4 লিঙ্কেজ দিয়ে হচ্ছে এটার সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ম্যালটোজ। এরপরে তোমার অলিগোস্যাকারাইড আছে। অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা অলিগোস্যাকারাইড তো আমরা পড়ছিলাম যে অলিগোস্যাকারাইডটা কি। অলিগোস্যাকারাইডটা হচ্ছে তোমার 3 থেকে 10টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত, যেটা সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। এরপরে অলিগোস্যাকারাইডের যদি একটু উদাহরণটা তোমরা দেখো, অলিগোস্যাকারাইড আছে তোমার ট্রাইস্যাকারাইড। ঠিক আছে, তো দেখো ভাইয়া ট্রাইস্যাকারাইড হচ্ছে কি কি? ট্রাইস্যাকারাইড হচ্ছে তোমার র্যাফিনোজ, নাম্বার 1 হচ্ছে কি র্যাফিনোজ। এখানে কিন্তু এগুলো লাগবে না, জাস্ট হচ্ছে তোমরা এই নামটা পড়বা, র্যাফিনোজ। ঠিক আছে, এরপর হচ্ছে টেট্রাস্যাকারাইড হচ্ছে ভাইয়া এসকার্ডিওস। ঠিক আছে, টেট্রাস্যাকারাইড হচ্ছে কি এসকার্ডিওস, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে কি এরপর হচ্ছে তোমার এসকার্ডোস। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবা। তাহলে আমরা টেট্রাস্যাকারাইড হিসেবে কাকে পাইছি ভাইয়া? আমরা টেট্রাস্যাকারাইড হিসেবে আমরা পাইছি এসকার্ডিওস কে পাইছিলাম, তারপর হচ্ছে এস্টুকিউস কে পাইছিলাম, আর ট্রাইস্যাকারাইড হিসেবে আমরা র্যাফিনোজ কে পাইছিলাম। এগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। ঠিক আছে, এরপর খেয়াল করো পেন্টাস্যাকারাইড হচ্ছে ভার্বাকোস, এটা মাথায় রাখবা, পেন্টাস্যাকারাইড। ঠিক আছে, এরপরে পলিস্যাকারাইড আছে। পলিস্যাকারাইড সম্পর্কে আমরা তোমাকে বলছিলাম এস্টার সেলুলোজ, হ্যাঁ, তারপর হচ্ছে কি পেকটিন, সেলুবায়োস, এগুলো হচ্ছে আমাদের পলিগোস্যাকারাইড, তাই না? এখন এই পলিগোস্যাকারাইডের ভিতরে যে আবার বলছিলাম যে এরা কিন্তু নন রিডিউসিং সুগারের ভিতরে পড়ে যায়, তাই না? আচ্ছা, এই পলিগোস্যাকারাইডের ভিতরে সঞ্চয়ী পলিস্যাকারাইড আছে একটা, সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে সঞ্চয় করে রাখবে, এটা হচ্ছে এস্টাস আর হচ্ছে গ্লাইকোজেন। এবং বলছিলাম সেটা যে যকৃতে হচ্ছে আমাদের গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে, প্রয়োজন মতো খরচ করে। স্টার্চ হচ্ছে উদ্ভিদের জন্য। ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে প্রাণী সঞ্চিতের জন্য হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদের সঞ্চয় করে কি ভাইয়া? স্টার্চ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্টার্চ বা স্বেচ্ছা জাতীয় যে পদার্থ আছে সেটা কি, মূলত এটার সংখ্যা টংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমাদের জাস্ট পড়তে হবে। গ্লাইকোসাইডিক বন্ধনের প্রকৃতি অনুযায়ী স্টার্চ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। কি বলছে? একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজের কার্বন পরস্পর সাথে 1,4
দিয়ে সংযুক্ত থাকে, 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত থাকবে। আর এটাতে সাধারণত হচ্ছে 200 থেকে 1000টি গ্লুকোজ অণু থাকবে, ঠিক আছে। তাহলে 200 থেকে 1000টি অ্যামাইলোজ মিলে কি হবে, একটা 200 থেকে 1000টি গ্লুকোজ মিলে একটা অ্যামাইলোজ তৈরি করবে। আর এই অ্যামাইলোজের পরিমাণ হচ্ছে টোটালি 22%। টোটাল গ্লুকোজের কত পার্সেন্ট হবে, 22%। আর তোমার আরেকটা হচ্ছে কি অ্যামাইলোপেকটিন। এটা আরেকটা কথা, এখানে এটা হচ্ছে অশাখা, এটা থেকে শাখাবিহীন, ঠিক আছে, এটাতে কোনো শাখা থাকে না, মনে রাখবা। এটা হচ্ছে আমাদের অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলোজ সম্পর্কে আমরা জানবো। অ্যামাইলোজ হচ্ছে সাধারণত 2 থেকে 1000টি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। এটা হচ্ছে মোট ইয়ার হচ্ছে 22%। এবং এইটাতে তোমার এটার যে অণুগুলো আছে, অণুগুলো হচ্ছে অশাখ, মানে এদের শাখাবিহীন। আর অ্যামাইলোপেকটিন যেটা আছে, অ্যামাইলোপেকটিন হচ্ছে 2000 থেকে 2 লক্ষ পর্যন্ত গ্লুকোজ অণু নিয়ে গঠিত। আর এই অ্যামাইলোপেকটিন হচ্ছে তোমার এইটাতে 1,4 বন্ধন ছাড়াও এটা 1,6 বন্ধনে যুক্ত থাকে। এই বন্ধন শৃঙ্খলগুলো হচ্ছে শাখান্বিত, ঠিক আছে, এরা হচ্ছে শাখান্বিত, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে শতকরা 22 ভাগ হচ্ছে অ্যামাইলোজ বলছিলাম, আর 78 ভাগ হচ্ছে অ্যামাইলোপেকটিন। এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে। আচ্ছা, অ্যামাইলোপেকটিন আছে না, এই অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোজ অ্যামাইলোজ হচ্ছে তোমার, অ্যামাইলোজ যদি স্টার্চের দ্রবণে যে আয়োডিন যোগ করি, এটা হচ্ছে কালো বর্ণ ধারণ করে। আর অ্যামাইলোপেকটিন যেটা আছে, এটা হচ্ছে ভাইয়া তোমার লাল বর্ণ বা পার্পেল রং ধারণ করে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে বৃহত্তম কণিকা, কি বলছি ভাইয়া, গোল আলুর স্টার্চ কণিকা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। তাহলে সবচেয়ে বৃহত্তম স্টার্চ কণিকা হচ্ছে কোনটা, গোল আলুর স্টার্চ কণিকা, এটা মাথায় রাখবা। আচ্ছা, চালের স্টার্চ কণিকা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম স্টার্চ কণিকা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে স্টার্চের ধর্ম। স্টার্চের গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, এদের কোনো ধর্মকর্ম স্বাদ কিচ্ছু নাই। এরা হচ্ছে তোমার পানিতে পানি, সাধারণ তাপমাত্রা স্টার্চ, পানি, ইথার, অ্যালকোহল সব জায়গায় অদ্রবণীয়, ঠিক আছে। আয়োডিন নীল বর্ণ ধারণ করে। আয়োডিন দ্রবণে যদি একে চুবানো হয় স্টার্চকে, এটা কি করবে, নীল বর্ণ ধারণ করবে, নীল বর্ণ ধারণ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ফেলিং দ্রবণে স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, এই জায়গাটা দেখবা, ফেলিং দ্রবণ কি হয়েছে ভাই, স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। আচ্ছা, এরপর আমাদের আছে স্টার্চের ব্যবহার। স্টার্চের কি কি ব্যবহার হইতে পারে ভাই? স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যেমন আমরা ভাত খাই, ঠিক আছে ভাই, ভাত খাই। এরপর যে সালোক সংশ্লেষণে অধিকাংশ গ্লুকোজ স্টার্চে রূপান্তরিত হয়, এগুলা। এরপরে তোমার অনেক প্রতিষ্ঠানে গ্লুকোজ, অ্যালকোহল ও চোলাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহৃত হবে। এরপরে ভাইয়া সেলুলোজ। সেলুলোজের ক্ষেত্রে আমরা জানি এটা যে 1,4 বিটারি গ্লুকোজের দিয়ে সংযুক্ত থাকে, তাই না? আচ্ছা, এরপরে সেলুলোজের ক্ষেত্রে আমরা দেখবা, মনে রাখবা, সেলুলোজের পরিমাণটার ক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া। সেলুলোজ সবচেয়ে বেশি কোথা থাকে, সবচেয়ে কম পরিমাণে কোথা থাকে? আমরা একটু আগে যেমন সংখ্যাগত তথ্যের ক্ষেত্রে আপেক্ষিক মিষ্টতাটা আমরা পড়ছিলাম জাস্ট মুখস্থ ছাড়া, ঠিক এইভাবে তোমরা সেলুলোজের পরিমাণটাও মুখস্থ ছাড়া পড়বা, ঠিক আছে, সেলুলোজ। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, এখানে তোমার সবচাইতে সেলুলোজের পরিমাণটা তুলায় মানে থাকে 94%, যেটা সবচেয়ে বেশি মোটামুটি, ঠিক আছে, তুলার পরিমাণটা সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে আছে আমাদের লিলেন। লিলেনের পরিমাণটা হচ্ছে 90%। খেয়াল করো ভাইয়া, তোমাকে যদি বলা হয় এক বস্তা তুলা, এক বস্তা তুলা, এক বস্তা তুলার কথা বলা হয়, এক বস্তা তুলার যে সাইজটা মোটামুটি সেটা এরকমই হবে, ধরো ধরো এরকম হলো। কিন্তু সেটার ভিতরে যদি বলা হয় তুলা না নিয়ে, যদি বলা হয় লিলেন কাপড় নিতে, তাহলে এটার সাইজটা আরেকটু ছোট হবে, ঠিক আছে, তাই না? এটার থেকে একটু ছোট হবে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কার ভাইয়া, তুলায়, তার চাইতে কম পরিমাণ থাকে কি, লিলেন। এরপরে লিলেনের পর যদি তুমি চিন্তা করো, অন্তঃকোষ দুইটাই সেম, বা লিলেন এবং অন্তঃকোষ দুইটাই সেম। এরপর ভাইয়া দেখো কাঠ। দেখো, তোমাকে যদি এখন যদি বলা হয় এই ধরো 10 কেজি পরিমাণ তুলা হইলো, এটাতে আমার হইলো, আর 10 কেজি পরিমাণ লিলেন হইলে এইটুকু হয়ে গেল। আর 10 কেজি পরিমাণ যদি কাঠ নিতে বলে, সেটা আরো কমে যাবে না? কথা বুঝছো? মানে আকার আকৃতিটা তো কমে যাচ্ছে, তাই না? তো এরপরে এটা জাস্ট তোমাকে মনে রাখার জন্য আমি বলতেছি। তোমাকে যদি বলা হয় তাহলে এটা হবে কত, 60%, মানে এটা আরো কম। আর যদি তোমাকে বলা হয় যেমন লতা পাতা যেগুলো কাঁচ, মানে তোমার কি বলে, কাঁচা, এবং কাঠটা যখন তৈরি হয়েছে এটা তো শুকিয়ে গেছে, তাই না? এখন ধরো, এখন কাঁচা গাছ বা কাঁচা তৃণলতার কথা যদি বলা হয়, সেগুলো কিন্তু আরো ভারী, তাহলে সেই 10 কেজি পরিমাণটা আরো কম হবে। কথা বুঝছো? সেটা হবে কত, 30 থেকে 40%। 40%। জৈব সমৃদ্ধ মাটি, মাটি যেটা আছে, দেখো মাটি আরো ওজন, এদের মতোই ওজন,
কাঁচা, তাহলে এরা কত 30 থেকে 40% সব। কথা বুঝছো? ভাই আমি জাস্ট তোমাকে বোঝাইতে চাইতেছি যে কোনটার পরিমাণটা বেশি কোনটার পরিমাণটা কম, এটা তুমি কিভাবে বুঝবা যে সমান ওজনের এক একটা জিনিস দেখতে কোনটা বেশি মনে হয়, সেটাই ধরো বেশি পরিমাণে থাকবে। এই সংখ্যাগুলো তোমার এখানে প্রশ্নে কখনোই চেঞ্জ করবে না, তোমাকে বলবে আহ, তোমার লিলেনের সেলুলোজের পরিমাণ কত, দেখবা দিবে 94%, তারপর হচ্ছে কি ভাইয়া 90%, এরপর দিবে ধরো হচ্ছে 60%, আর দিবে হচ্ছে ধরো 30%। এখন খেয়াল করবে লিলেন, তো তুমি জানো যে তুলা হচ্ছে লিনেনের চাইতে পাতলা, তাহলে তুলাটা হচ্ছে বেশি, তার চাইতে একটু কম হচ্ছে লিলেন, তার চাইতে আরো কম হচ্ছে কাঠ, শুকনা কাঠ, এবং সবচেয়ে কম হচ্ছে কি মাটি বা ইয়া, তো এগুলো আরো কম, তাইলে এরপর হবে কি ভাইয়া এগুলো সবচেয়ে কম হবে, তাই না? জাস্ট তুমি চাইলে এইভাবে জিনিসটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপর সামনের দিকে আসো। সেলুলোজের ব্যবহার, সেলুলোজ কি কাজে ব্যবহার করা হয়? নাইট্রোজেন বিস্ফোরক হিসেবে সেলুলোজটাকে ব্যবহার করা, এই জায়গাটা একটু দেখবা। ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজ ব্যবহার করা হয়, ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহার করা হয়। এই তিনটা লাইন তোমরা দেখবা। এরপরে ভাইয়া চলে আসো সেলুলোজ এবং স্টার্চের মধ্যে ডিফারেন্সটা কি। আমরা একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম সেই লেখাগুলো এখন জাস্ট একটা ছক করে দিয়েছে ভাইয়া। সেলুলোজে বলছিলাম যে 12 থেকে 60,000 গ্লুকোজ আলফা আলফা এবং আলফা যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা থাকে, বন্ধনে যুক্ত থাকে। সেলুলোজ হচ্ছে ভাইয়া এটা হচ্ছে স্টার্চ, আর সেলুলোজ হচ্ছে 3 থেকে 30,000 একক গ্লাইকোসাইডিক বিটা বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। আচ্ছা, এরপর এদের পরিমাণ হচ্ছে আলফা ডি গ্লুকোজ পলিমার, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ পলিমার সেলুলোজ। এরপর ভাই পলিমারের গঠন স্ট্রাচ, এটা হচ্ছে ভাই অণুগুলো শাখান্বিত, আর সেলুলোজের অণুগুলো হচ্ছে অশাখান্বিত। আর পরে স্ট্রাচের সঞ্চিত যে খাদ্য সেটা হচ্ছে তোমার উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, হ্যাঁ। আর যেটা হচ্ছে সেলুলোজ সেটা হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে থাকে। আর স্টার্চ যেটা সেটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ প্রদান করে, আর সেলুলোজ হচ্ছে আয়োডিনের সাথে বিক্রিয়া করে কোনো বর্ণ প্রদান করে না। স্টার্চ হচ্ছে তোমার গরু ছাগল মানুষ হজম করতে পারে, গরু ছাগল মানুষেরা হজম করতে পারে স্টার্চ, কিন্তু সেলুলোজ যেটা আছে সেটা গরু ছাগল হজম করতে পারলো কিন্তু সেটা মানুষ হজম করতে পারে না। আচ্ছা, এরপরে ভাইয়া দেখো গ্লাইকোজেন। গ্লাইকোজেন সম্পর্কে কি কি কথাবার্তা আছে। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য হলেও সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল ও কতিপয় ইস্ট ইত্যাদিতে সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। ঠিক আছে, গ্লাইকোজেনের মূল গাঠনিক উপাদান হলো আলফা ডি গ্লুকোজ। ওকে, প্রাণীদেহের যকৃৎ, আমি একটু এই যে তৃতীয় অধ্যায় যেটা পড়াইছিলাম যকৃতে লিভার বা যকৃতে, সেখানে মাংসপেশিতে বিশেষ বেশি করে গ্লাইকোজেন জমা থাকে। যখন আমাদের গ্লুকোজের প্রয়োজন হয় তখন হচ্ছে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্চ বলা হয়। গ্লাইকোজেনের ব্যবহার, গ্লাইকোজেন কোথায় ব্যবহার করা হয় দেখো ভাই, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে ব্যবহার করা হয়। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন তো অবশ্যই পেশিতে ব্যবহৃত হবে। যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। এরপর ভাই দেখো বিজারণ ক্ষমতার উপর ভিত্তিতে আমরা যদি এটাকে ভাগ করে তাহলে দুই ভাগে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট রিডিউসিং সুগার, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগারের কথা বলছিলাম, তাই না? এগুলার উদাহরণ হচ্ছে কি দেখো ভাই, সুক্রোজ, চ্যালভোজ এবং পলিস্যাকারাইড প্রভৃতি হচ্ছে আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনে হাইড্রোক্সাইড এবং বিটা ডি গ্লুকোজের 2 নম্বর কার্বনে হাইড্রোক্সাইড থেকে তোমার এক অণু পানি অপসারিত হয়ে এটি তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া, হ্যাঁ হেমিসেলুলোজ, আমরা হেমিসেলুলোজ সম্পর্কে পড়বো। হেমিসেলুলোজ হচ্ছে গ্লুকাগন এবং জাইলিন হচ্ছে হেমিসেলুলোজ, কাইটিন, এরপর হচ্ছে কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস কি কি পড়া লাগবে এখানে? এখানে আর কিছু লাগতেছে না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কার্বোহাইড্রেট সম্পর্কে কথাবার্তা ভাই। কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস এখানে তোমরা কি পড়তে পারো, আর দরকার নাই, মোটামুটি ভিতরে আমাদের সবই পড়া হয়েছে, তোমরা এখানে কিছুই পড়ার দরকার নাই। এই মোটামুটি আমাদের কার্বোহাইড্রেটটা আমরা শেষ করলাম। এখন আমাদের হচ্ছে ধরো অ্যামাইনো অ্যাসিডটা আছে, তো এই অধ্যায়টা অনেক বড় বুঝছো, তো তোমাদের একটু টাইম লাগবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, তবে এটা থেকে প্রশ্ন আসে ব্যাপক পরিমাণে। তো অ্যামাইনো অ্যাসিড কি ভাই, অ্যামাইনো অ্যাসিডটা আমরা কি কি লাগবে, অ্যামাইনো অ্যাসিডটা আমরা কিভাবে পড়তে হবে খেয়াল করো ভাই। অ্যামাইনো অ্যাসিডের ভিতর তোমরা মনে রাখবা, অ্যামাইনো অ্যাসিডের যদি প্রথমে কি বলছি ভাই, যদি দেখো এইখানে গ্লাইসিন তারপরে হচ্ছে বিভিন্নটা ইয়ে দেওয়া আছে, একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডে অন্তত একটি অ্যামিনো গ্রুপ থাকবে, নাম্বার ওয়ান কথা, NH2 এই গ্রুপটা থাকবে।
তারপরে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, অন্তত একটা অ্যামিনো অ্যাসিড গ্রুপ, অ্যামিনো গ্রুপ, আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ থাকবে, এবং একটি পার্শ্ব শিকল যেটা হচ্ছে আর থাকবে। ঠিক আছে, এখন খেয়াল করো ভাইয়া, এই যে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন যদি একটু বলছি, যেটা যে একটা আর থাকবে, একটা তোমার কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, নাকি সরি অ্যামিনো গ্রুপ থাকবে NH2। ঠিক আছে, বাকি হাতে যে কোনো কিছু থাকতে পারে, খেয়াল করো। সেই শর্তটা যদি আমরা পূরণ করি, সেই শর্ত পূরণ করে আলফা কার্বনে সংযুক্ত আর গ্রুপ বিভিন্ন অ্যাসিড বিভিন্ন রকম হইতে পারে। যেমন CH2OH হলে অ্যামিনো অ্যাসিডটা হবে শিরিন। কি বলছি না, CH2OH যদি হয় তাইলে অ্যামিনো অ্যাসিডটা হবে শিরিন। CH2CH যদি হয় অ্যামিনো অ্যাসিডটা হবে সিস্টিন। ঠিক আছে, সিস্টিন হবে। আর গ্রুপটা যদি আর গ্রুপে এইচ হলে, যদি এইচ থাকে সেটাকে আমরা বলবো গ্লাইসিন, আর আর গ্রুপে যে CH2 টা থাকে সেটাকে আমরা বলবো অ্যালানিন। কি বলছি না, অ্যালানিন। তাহলে আমাদের এখানে সূত্র কি ছিল, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, আর একটা কি হবে ভাই আমাদের আর গ্রুপ থাকবে। তো আর গ্রুপটা এর উপর ভিত্তি করে নামটা আমরা চেঞ্জ করব। আর গ্রুপে যদি হাইড্রোজেন থাকে সেটাকে আমরা বলবো গ্লাইসিন, আর গ্রুপে যদি CH2 থাকে সেটাকে আমরা বলবো অ্যালানিন, আর গ্রুপে যদি CH2OH থাকে সেটাকে আমরা বলবো সিস্টিন, আর গ্রুপে যদি CH2CH থাকে অ্যাসিড থাকে সেটাকে আমরা বলবো সিস্টিন। এই কথাটাই জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। এখন কথা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। মানবদেহের প্রায় সব অ্যামিনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, পানিতে দ্রবণীয়। আমরা জানি এই কার্বোহাইড্রেটের সাথে অ্যামিনো অ্যাসিডের একটা ডিফারেন্স হচ্ছে, কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয় নয়, তবে অ্যামিনো অ্যাসিড পানিতে দ্রবণীয়। কার্বোহাইড্রেট অন্য জায়গায় দ্রবণীয়, তবে এই অ্যামিনো অ্যাসিডটা পানিতে দ্রবণীয় হলে তাই সে হচ্ছে অ্যালকোহলে অদ্রবণীয়। ঠিক আছে, এরা স্বাদহীন, এদেরও স্বাদ থাকে না, কার্বোহাইড্রেটও কিন্তু স্বাদ গন্ধ ছিল না। এরা বর্ণহীন, স্ফটিক আকার। এরপরে ভাইয়া উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এই জায়গাটা দেখবা। এরপরে অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলা হয়। কি বলছি, অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড এর ক্ষার মূলককে জুইটার আয়ন বলা হয়। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের আয়নকে কি বলা হয় ভাইয়া, জুইটার আয়ন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। অ্যামিনো অ্যাসিড উদ্ভিদ এবং প্রাণী মিলে টোটালি হচ্ছে 28টি অ্যামিনো অ্যাসিড রয়েছে টোটাল। এখন এই অ্যামিনো অ্যাসিডকে তোমরা ভাগ করতে পারো মোটামুটি 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। ভাগগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, আবার ভাগ করতে পারবা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, এবং ভাগ করতে পারবা হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তাহলে ভাইয়া দেখো, 1 নম্বরে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড কারা? অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণটা জানা লাগবে, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণটা জানা লাগবে, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণটা জানা লাগবে। আমাদের জাস্ট উদাহরণগুলো জানা লাগবে। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন, ভ্যালিন এবং হচ্ছে গ্লাইসিন। কি বলছি ভাইয়া? অ্যালানিন, ভ্যালিন, গ্লাইসিন। আচ্ছা, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড ছিল কারা ভাইয়া? ফিনাইল অ্যালানিন আর হচ্ছে টাইরোসিন। আর হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, ক্লোরিন, হিস্টিডিন বা বাকি সব। তোমরা মনে রাখতে পারো এইভাবে। তাহলে এইটাকে তোমরা কি দিয়ে মনে রাখতে চাচ্ছ? কি বলছি ভাই, এটা কি দিয়ে মনে রাখা যায়? এটাকে মনে রাখা যায় তোমার GAB, GAV মানে ভাইয়া গ্লাইসিন, অ্যালানিন, তারপর হচ্ছে ভ্যালিন। তোমরা এইভাবে চাইলে মনে রাখতে পারো। ওকে, এইটাকে তোমরা মনে রাখতে পারো এইভাবে, ফিটাই, 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 ফিটাই। ফিতে ফিনাইলিন, টিতে টাইরোসিন, এতে হচ্ছে অ্যালানিন বা ফিনাইল। আমি কি বলছি আবার, ফিনাইল ওটা তো লাগতেছে না, আরে বাবা এই তো লাগতেছে না, ফিটা, জাস্ট ফিটা, ফিটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। ফিতে ফিনাইল অ্যালানিন, আর টিতে হচ্ছে টাইরোসিন, জাস্ট এটুকু মনে রাখবা। আর তোমার যেটা ছিল বাকিটা
হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড এটা বাকি সবগুলা, বা তুমি যদি মনে রাখতে চাও ট্রিপটোফ্যান, প্রোলিন, হিস্টিডিন এভাবে মনে রাখতে পারো। সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না, এদেরকে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের কথা যদি বলি, মনে রাখবা অরিনিথিন, কি অরিনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন, এই যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে এরা প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কারণটা কি ভাই, এরা কোনো প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। কি বলছি, টোটাল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা, কথা বুঝি অ্যামিনো অ্যাসিড কটা ভাই, 20টা। এর মধ্যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে। যারা অ্যামিনো অ্যাসিড গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলবো। আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের উদাহরণ পাইছি অরিনিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন। ঠিক আছে, এদের কিছু যেমন ইউরিয়া, অরিনিথিন চক্রাসা, সে অরিনিথিন চক্রের বিশেষ ভূমিকা পালন করে। আমরা যকৃতে যে অরিনিথিন চক্র সম্পন্ন হয় বৃক্কে, আমরা সেখানে দেখছিলাম। তো এই যে অরিনিথিন চক্রটা সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমাদের ইউরিয়া উৎপন্নের ক্ষেত্রে আমাদের অরিনিথিনটা প্রয়োজন হয়। ঠিক আছে, আবার কিছু যেমন হেমোসেরিন, এরা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। প্রোটিনের হাইড্রোক্সি প্রোটিনের উপস্থিতির খুবই সীমিত, এটাকে বিরল অ্যামিনো অ্যাসিড বলা হয়। তাহলে ভাইয়া প্রোটিনে কোনটার পরিমাণ সবচেয়ে কম থাকে বা কোনটা সবচেয়ে কম দেখা যায়, সেটা হচ্ছে হাইড্রোক্সি প্রোটিন। এই হাইড্রোক্সি প্রোটিনের উপস্থিতি কম থাকায়, কম মানে কি ভাইয়া বিরল, তাই এটা হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। তোমাকে কোশ্চেন করবে নিচের কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড, আনসার হাইড্রোক্সি প্রোটিন। খাদ্যের উপস্থিতি এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের কথা যদি আমরা বলি, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে ভাই টোটালি 8টা। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে আরো 2টা, সেই 2টা মিলে একটা হচ্ছে অরিজিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন। টোটাল অ্যামিনো অ্যাসিড পাই আমরা 10টা। ঠিক আছে, অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে টোটাল 12টা এবং শিশুদের দেহের ক্ষেত্রে এটা হবে 10টা। ঠিক আছে, তাহলে ভাইয়া অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, 8টা। শিশুদের দেহে হচ্ছে 2টা, টোটাল যদি চিন্তা করি তাহলে হবে 10টা। আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যদি শিশুদের দেহের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেখানে তো আরো 2টা চলে যাচ্ছে, তাহলে থাকবে 10টা। আর যদি এমনিতে চিন্তা করি ন্যাচারাল ভাবে, তাহলে হবে 8টা। তাহলে তোমাকে যদি 8টা না 10টা, 10টা নাকি 12টা, সেটা তুমি কখন বলবা, যখন তোমাকে কোশ্চেন করবে শিশুদের ক্ষেত্রে বা এমনিতেই 2টা আলাদা ভাবে করলে, যখন যেভাবে করবে। তাহলে 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমরা এই অ্যামিনো অ্যাসিডটিকে কোনটা অত্যাবশ্যকীয়, আমাদের প্রশ্ন আসবে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো এখন তোমরা জাস্ট অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডটা যদি একটু জানো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডটা তোমার দরকার নেই। ঠিক আছে, তুমি বাকিটা অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হিসেবে চালিয়ে দিবা। খেয়াল করো ভাইয়া, তুমি মনে রাখবা এমটিবি, কি বলছি ভাইয়া, নট মাই টিবি, কি এমটিবি, এমটিবি ফিল, এমটিবি ফিল হয়ে গেছে। তাইলে ভাই এমটিবি যদি ফিল হয়ে যায়, তুমি এম এ কি মনে রাখতে পারো, এখানে এম এ তুমি কি মনে রাখতে পারো, এমন কি আছে যেটাকে তুমি এম মনে রাখতে পারবা। দেখো ভাই 4 নম্বরে বলা আছে ম্যাথিওনিন, এম এ হচ্ছে কি ম্যাথিওনিন। তাহলে এটা একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এটা একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, ও দিয়ে আমি আইডেন্টিফাই করলাম অত্যাবশ্যকীয়। নাম্বার 2 টি, টি তে তুমি কি মনে রাখতে পারো, টি তে তুমি মনে রাখতে পারো ট্রিপটোফ্যান, এটাও একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, কি ট্রিপটোফ্যান। ঠিক আছে, নাম্বার এই টি দিয়ে তুমি 2টা জিনিস মনে রাখবা, আরেকটা মনে রাখবা সেটা হচ্ছে থ্রিওনিন, কি থ্রিওনিন। আচ্ছা, এরপরে তোমার আছে ভি, ভিতে তুমি মনে রাখবা ভাইয়া ভ্যালিন, এটাও একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এফ এ মনে রাখবা ফিনাইল, এফ এ মনে রাখবা কি ভাইয়া, এফ এ মনে রাখবা ফিনাইল অ্যালানিন, এটা একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এরপরে আই, আই তো হচ্ছে আইসোলিউনিন, একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এল, এল হচ্ছে লিউসিন আর একটা হচ্ছে লাইসিন। তাহলে ভাই টোটাল অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পেলে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, গেল 8টা। এখন শিশুদের ক্ষেত্রে বলছে আরো 2টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে, একটা হচ্ছে এই 2টা মুখস্থ রাখবা, সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্টিডিন আর একটা হচ্ছে আর্জিনিন। ঠিক আছে,
তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো যদি মনে থাকে, এখন যদি তোমাকে কোশ্চেন করে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, তুমি এই 8টা অত্যাবশ্যকীয় বা এমটিবি ফিল্ড সম্পর্কে জানো। এখন ধরো তোমাকে হচ্ছে এখান থেকে এই 3টা দিল, এই 3টা দিল, আর বাকি হচ্ছে তোমাকে ধরো এখানে দিল সেরিন। তো তুমি তো জানো সেরিন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের ভিতরে পড়ে না, তাহলে অবশ্যই এটা অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। বা তোমাকে যদি বলা হয় নিচের কোনটি অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, তাহলে তুমি তখন কিভাবে আনসার করবা? তোমাকে জাস্ট এই যেটা এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বাইরে অপশনে যেটা থাকবে সেটাই অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, শেষ। দেখো এবার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো কি বলছি ভাই? লিউসিন, আইসোলিউসিন, তারপর হচ্ছে কি ভাইয়া আমাদের ছিল থ্রিওনিন, ভ্যালিন, ম্যাথিন, ম্যাথিওনিন, ফিনাইল, অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, এগুলো ছিল অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর দুইটা শিশুদের জন্য মাস্ট, সেটা হচ্ছে হিস্টিডিন আর হচ্ছে আর্জিনিন। তো এই হচ্ছে মোটামুটি ছকটা। তবে এগুলা মানে জিনিসটা যত সহজে করে বললাম, প্রশ্নগুলো ঠিক তত কঠিন ভাবে আসে, মানে সহজ ভাবে আসে, তবে যদি না পারো কঠিন ভাবেই তোমার জন্য হয়ে যাবে আর কি। ঠিক আছে, প্রশ্ন তত বেশি আসে এখান থেকে। দেখো এখন প্রোটিন বা আমিষ। অ্যামিনো অ্যাসিডের বহু অণু কমপক্ষে সর্বনিম্ন একটা প্রোটিন গঠন করতে হলে অ্যামিনো অ্যাসিডের 51টা অণু লাগবে। আর 51টা অণু সমৃদ্ধ একটা অ্যাসিড অ্যামিনো অ্যাসিড আছে, সবচেয়ে ক্ষুদ্র অ্যামিনো অ্যাসিড, সেটার নাম হচ্ছে ভাই ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম অ্যামিনো অ্যাসিড, এটা মাথায় রাখবা। জীবদেহের শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন। জীবদেহের শুষ্ক ওজনের প্রোটিনের পরিমাণ কত? 50%। কার্বোহাইড্রেট ছিল কত ভাই? 50 থেকে 80%। আর তোমার ওই যে প্রথমে যে ইয়েটা বলছিলাম প্রোটোপ্লাজমে পানির পরিমাণ, সেটা হচ্ছে ভাই 60 থেকে 90%। এই ইনফরমেশন গুলো লাগবে অর্থে। ঠিক আছে, দেখো অ্যামিনো অ্যাসিডের প্রায় 50টি অণু পলিপেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে তারা একটা পলিপেপটাইড যৌগ গঠন করে, যেটা আমরা প্রথমে দেখাছিলাম যে অ্যামিনো অ্যাসিডের মধ্যকার বন্ধন হচ্ছে পেপটাইড বন্ধন, আর কার্বোহাইড্রেটের মধ্যকার বন্ধন হচ্ছে গ্লাইকোসিডিক বন্ধন, তাই না? আচ্ছা, এখন এই যে প্রোটিন এর ফোল্ডেড অবস্থা কার্যকর হলে প্রোটিন কার্যকর হয়। এক পলিপেপটাইড দ্বারা গঠিত যে প্রোটিন সেটাকে আমরা বলবো লাইসোজাইম। 2 পলিপেপটাইড দ্বারা গঠিত সেটাকে বলা হয় ইন্টিগ্রিন। 3 পলিপেপটাইড দ্বারা গঠিত সেটাকে কোলাজেন, এবং 4 পলিপেপটাইড দ্বারা গঠিত যে প্রোটিন সেটাকে বলা হয় হিমোগ্লোবিন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের ভাইয়া প্রোটিনের বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত হয়। এরপরে প্রোটিন আদ্য বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে সহযোগী অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। বহুবিধ ভৌত রাসায়নিক প্রক্রিয়া প্রোটিনের প্রভাবে প্রকৃতির পরিবর্তন ঘটায়। প্রোটিন তোমার প্রোটিন হচ্ছে তোমার অ্যালকোহলে অদ্রবণীয়, তবে তোমার যে পানি আছে, লৌহ অ্যাসিড আছে, সব জায়গায় দ্রবণীয়। অ্যামাইনো অ্যাসিডটা জাস্ট আমাদের অ্যালকোহলে অদ্রবণীয়, এটাই। প্রোটিনের শ্রেণী বিভাগ নিয়ে কথাবার্তা আছে ভাইয়া। প্রোটিন সাধারণত আমরা এখনো পর্যন্ত কোষে প্রায় 3000 ধরনের প্রোটিন থাকে, যে আমাদের কলাই যে কোষটা আছে কলাইতে। এখন কথা হচ্ছে প্রোটিনের শ্রেণী বিভাগটা কি কি। প্রোটিনটাকে আমরা জৈবিক কার্যাবলীর ভিত্তিতে আমরা প্রোটিনকে ভাগ করতে পারি। সাধারণত প্রোটিনকে 2 প্রকারে, একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, আর একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রকৃতির কথা একটু, প্রোটিনের কথা একটু চিন্তা করো ভাইয়া। বিভিন্ন জায়গায় প্রোটিন রয়েছে, যেমন উদাহরণ হচ্ছে ক্যারাটিন। ক্যারাটিন কোথা থেকে ভাইয়া? ক্যারাটিন, এরপর হচ্ছে দেখো ভাইয়া ত্বক, শিং, নখ, খুর, পালক ইত্যাদি হচ্ছে ক্যারাটিন থাকে। কোলাজেন, অস্থি, টেন্ডন, হ্যাঁ, যোজক কলা ইত্যাদি জায়গা থাকে। এরপর কার্যকর প্রোটিন। কার্যকর প্রোটিন হচ্ছে তোমার এদেরকে রেগুলেটরি প্রোটিন বলা হয়, নিয়ন্ত্রক প্রোটিন বা রেগুলেটরি প্রোটিন বলা হয় কার্যকরী প্রোটিনকে। এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসসংযোগ ইত্যাদি হচ্ছে তোমার কার্যকরী প্রোটিন। এখন এই যে কার্যকরী প্রোটিনটা যদি তুমি মনে রাখতে পারো, যেমন এনজাইম, হরমোন, ভিটামিন এবং হচ্ছে শ্বাসসংযোগ, আর বাকি যারা হবে তারা সবাই তো হবে কি গাঠনিক প্রোটিন, তাই না? আচ্ছা, আকৃতি অনুযায়ী এর শ্রেণীবিভাগ তন্তুময় প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। তন্তুময় প্রোটিন হচ্ছে কারা ভাইয়া? তন্তুময় প্রোটিন হচ্ছে কেরাজিন, কোলাজেন, ফাইব্রিনোজেন। আর গ্লোবিউলার প্রোটিন হচ্ছে 4 প্রকার, সরি, মায়োগ্লোবিন, ইনসুলিন, তারপর হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, এখন তুমি জাস্ট মনে রাখবা গ্লোবিউলার যে প্রোটিন, সেই প্রোটিনটা হচ্ছে বিন, তারপর হলো লিন। বিন লিন কি বলছি? বিন লিন। তাহলে বিন হচ্ছে কি দেখো গ্লোবিউলিন,
আর ইনসুলিন এবং হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে বিন লিন দ্বারা তোমরা জাস্ট গ্লোবুলার প্রোটিনটাকে মনে রাখবা, বাকিটা হয়ে যাবে তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিনটা তোমার মনে রাখার দরকার নেই। আচ্ছা, এরপরে ভাই আছে গঠন অনুসারে প্রোটিন। গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং হচ্ছে কোয়াটারনারি। ঠিক আছে, এখন খেয়াল করো ভাইয়া, ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিনকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেই প্রোটিনগুলো হচ্ছে কি কি ভাইয়া? প্রোটিনগুলো হচ্ছে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং হচ্ছে উদ্ভূত প্রোটিন। দেখো ভাই, সরল প্রোটিন কারা কারা? সরল প্রোটিনকে আবার 7 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। খেয়াল করো ভাইয়া, প্রথমে আছে অ্যালবুমিন। অ্যালবুমিন কারা ভাইয়া? অ্যালবুমিন হচ্ছে যেটা সহজে পানিতে দ্রবীভূত হয়, সেটা হচ্ছে অ্যালবিউমিন। অ্যালবুমিনের ভিতরে আমাদের এখান থেকে মনে রাখতে হবে জব ও বার্লের বিটা অ্যামাইলোজ। কি বলছি ভাইয়া? জব ও বার্লের বিট থাকে হচ্ছে বিটা অ্যামাইলোজ নামক অ্যালবুমিন। ডিমের সাদা অংশে থাকে ওভালবুমিন। কি? ডিমের সাদা অংশে থাকে ওভালবুমিন। এটা এরপরে রক্তরস এবং লসিকায় থাকে অ্যালবিউমিন, সিরাম অ্যালবিউমিন। রক্ত মানে কি ভাই? সিরাম, তাহলে এখানে কি থাকবে? সিরাম অ্যালবুমিন। জব ও বার্লি মানে কি? এটা শর্করা, তাহলে এখানে অ্যামাইলোজ। শেষ। ডিমের সাদা অংশে কি থাকে? ওভালবুমিন। শেষ। আচ্ছা, এরপরে ভাইয়া দেখো আছে কি? দুধে কি? দুধ মানে কি ভাই? দুধে থাকে ল্যাকটোজেন, তাহলে ল্যাকটালবুমিন। শেষ। গম বীজে থাকে লিউকোসিন, সিমের বীজে থাকে লিগুমিন, সিমের মূলে থেকে থাকে নোডিউলে কি থাকে? লিগুমিন থাকা, তাহলে এটা হবে কি? লিগুমিন। মাংস মানে কি? মায়ো অ্যালবুমিন। মাংস মানে কি? মায়ো মানে কি? মায়ো অ্যালবুমিন। তাহলে তুমি এই যে অ্যালবুমিনের উদাহরণগুলা, এগুলো তুমি কিভাবে সহজে মনে রাখবে আমি বললাম ভাইয়া। নাম্বার 1, জব এবং বার্লি। এই জব এবং বার্লি হচ্ছে অ্যামাইলোজ, যেহেতু এটা শর্করা। ডিমের সাদা অংশ যেটা, সেটাতে ওভালবুমিন। রক্ত ও লসিকার মধ্যে যেহেতু সিরাম, তাই সিরাম অ্যালবুমিন। দুধের ল্যাকটালবুমিন, দুধে যেহেতু ল্যাকটোজ থাকে, তাই এটা ল্যাকটালবুমিন। গম এবং বীজে হচ্ছে লিউকোসিন। সিমের বীজে যেহেতু হচ্ছে সিমের মূলের যে নোডিউল আছে, সেখানে যে লিগুমিন থাকে, তাই এখানে কি হবে? কি? লিগুমিলিন। আর মাংসপেশি মানে কি? মায়ো মানে কি? মাংস, তাহলে মায়ো অ্যালবুমিন হচ্ছে মাংসপেশি। শেষ। এইভাবে উদাহরণ মনে রাখবা। এরপর ভাই দেখো গ্লোবিউলিন। গ্লোবিউলিন কোথায় পাবা? গ্লোবিউলিনের ভিতরে আমাদের পড়তে হবে কি? গ্লোবিউলিনের ভিতরে আমাদের পড়তে হবে, দেখো ভাই, ডিমের কুসুম অংশে, একটু আগে বলছি সাদা অংশে, তাহলে সাদা অংশে ছিল ওভালবুমিন, আর কুসুম অংশে ছিল কি? অবগ্লোবিউলিন। আচ্ছা, রক্তরস যেটা হচ্ছে সিরাম গ্লোবিউলিন। শন, পাট, তুলা ইত্যাদি থাকে হচ্ছে অ্যান্ডেস্টিন। মটর বীজে থাকে লিগুমিন। সিমের বীজে থাকে বা লিগুমেনিন। আর চীনা বাদামে থাকে অ্যারাচিন। আলুতে থাকে টিউবেরিন। শেষ। গ্লুটেলিন থেকে আমরা কি পড়বো ভাইয়া? গ্লুটেলিন হচ্ছে পানিতে অদ্রবণীয়, এটা মাথায় রাখবা। গ্লুটেলিন হচ্ছে কি? পানিতে অদ্রবণীয়। আচ্ছা, গ্লুটেলিন হচ্ছে গমের গ্লুটেলিন, চালের অরাইজেনিন ইত্যাদি হচ্ছে গ্লুটেলিনের উদাহরণ। তাহলে কি বলছি ভাইয়া? যে গমের গ্লুটেনিন এবং চালের অরাইজেনিন, এরা হচ্ছে গ্লুটেনিনের উদাহরণ। প্রোলামিন হচ্ছে ভুট্টার জেন। ভুট্টা থেকে থেকে ভাইয়া জেন কোথা থেকে? ভুট্টা থেকে হচ্ছে জেন। আর গম ও রায়ে থাকে হচ্ছে গ্লিয়াডিন। জব ও বার্লির হার্ডিন থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রোলামিনের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমরা যে জিনিসটা একটু সংক্ষেপে মনে রাখতে চাও, যে শস্য দানা, যেমন আমরা শস্য না, এই যে গম একটা কি? শস্য, তাই না? তো শস্য দানায় থাকবে গ্লুটেন, যেমন গম একটা শস্য, তাই এখানে আছে গ্লুটেন। আর যেটা বীজ, কি বলছি ভাইয়া? বীজ, সেটাতে মনে রাখবে কি থাকবে? সেটাতে হচ্ছে থাকবে আমাদের প্রোলামিন। এই যে এখানে শস্য দানা হচ্ছে যেমন কি বললাম? গম। তারপর হচ্ছে চাল, চালের হচ্ছে শস্য, তাই এতে আছে কি ভাইয়া? গ্লুটেন। আর বীজ যেটা, বীজে থাকতেছে কি ভাইয়া? প্রোলামিন। তখন বীজ কি কি আছে দেখো ভাইয়া? ভুট্টার জেন, গমের গ্লিয়াডিন, এগুলা কিছু বীজ। তবে এইখানে এগুলা তোমার আলাদাভাবে মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট, যে গমের জেন, গম ও রায়ের গ্লিয়াডিন, জব ও বার্লির হার্ডিন। দেখো বার্লি রেফ আছে, এটাতে হার্ডিন রেফ আছে। এগুলো এভাবে মনে রাখবা। এখন নিউক্লিয়াস এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে আমাদের, এটাতে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে? স্কুল প্রোটিনে স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন থাকে। এগুলা সামনে আমরা পাবো প্যারানিউমা হিস্টোন। হিস্টোনের ক্ষেত্রে
তোমাদের কি মাথায় রাখবে, হিস্টোন মনে দেখার দরকার নেই, প্রোটামিন নেবা। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। এই প্রশ্নটা মনে কতবার আসছে, 10 বার উপর আসছে, কে জানে, কি প্রশ্ন ব্যাপক আসছে। যে প্রোটামিন, প্রোটামিন কোথায় পাবে, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম কি, প্রোটামিন। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম কি, প্রোটামিন। স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন থাকে। তাহলে ভাই শুক্রাণু কোথায় থাকে, স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্যামন মাছের শুক্রাণুতে থাকবে প্রোটামিন। তাহলে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম কি, প্রোটামিন। স্যামন মাছের শুক্রাণুতে কি থাকবে, প্রোটামিন থাকবে, মাথায় রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিনের মধ্যে তোমরা কি কি মনে রাখবা, দেখো স্ক্লেরোপ্রোটিন কি কি, শিং, চোখ, শিং, নখ, খুর, চুল, তারপরে চুলে থাকে ক্যারাটিন, চামড়ায় কোলাজেন, হাড়ে টেন্ডনে জাতীয় প্রোটিন থাকে। এরপর যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন কারা, খেয়াল করো, যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন তোমরা কেমন মনে রাখবা। তোমরা সরল প্রোটিন পড়ছো না, সরল প্রোটিন মানে কি কি, এগুলো ডিটেলস পড়তে হবে, আমি আগে বলছি, তো এটা তোমরা পড়বা। এরপর আছে যুগ্ম প্রোটিন হচ্ছে কি জানো, একটা নাম থাকবে, কি, যে কোনো একটা নাম প্লাস হচ্ছে এটার সাথে থাকবে প্রোটিন থাকবেই। বলবে নিচের কোনটি যুগ্ম প্রোটিনের উদাহরণ নয়, বা নিচের কোনটি যুগ্ম প্রোটিনের উদাহরণ, হ্যাঁ, বা নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়, সেখানে একটা যুগ্ম প্রোটিন দিয়ে দিবে। এখন যুগ্ম প্রোটিনের দেখবা নামের শেষে ন আছে, দেখো নিউক্লিয় প্রোটিন, এটার নামের শেষে ন আছে। তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, এটার নামের শেষে ন আছে। দেখো লিপোপ্রোটিন, নামের শেষে ন আছে। এরপর দেখো ভাইয়া ক্রোমোপ্রোটিন, নামের শেষে কি আছে ভাইয়া, প্রোটিন আছে, কি বলতেছি, ন আছে, প্রোটিন আছে, ঠিক আছে। এখন এই জায়গাটা আবার একটু দেখবা যে ক্রোমোপ্রোটিনের উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন এবং হচ্ছে প্রোটিন। তাহলে ভাই এরা হচ্ছে ক্রোমোপ্রোটিন। তাহলে ক্রোমোপ্রোটিনের উদাহরণ হচ্ছে কি, হিমোগ্লোবিন আর হচ্ছে প্রোটিন। প্রশ্ন আসবে পরীক্ষায়, হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিনের উদাহরণ, ক্রোমোপ্রোটিনের উদাহরণ। আর দেখো এই দেখো মেলাটোপ্রোটিন, মেটালোপ্রোটিন, এটার নামের শেষে কি আছে ভাই, প্রোটিন আছে। ফসফোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন, এরা সবাই তো যুগ্ম প্রোটিন নাকি। এরপরে দেখো ভাই লৌহ প্রোফাইরিন প্রোটিন। তাহলে ভাই যেটার সাথে প্রোটিন কথাটা অ্যাডজাস্ট হিসেবে থাকবে সেটা হবে কি, যুগ্ম প্রোটিন। এরপরে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিনের ভিতরে কারা কারা থাকতে পারে, দেখো ভাই মায়োসিন থেকে মায়োসান প্রোটিন উৎপন্ন হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস প্রোটিন উৎপন্ন হয়। আচ্ছা, এই যে প্রোটিনের শ্রেণীবিভাগটা দেখো, প্রোটিন, সরল প্রোটিন আমরা মোটামুটি সবই জানি। এই সরল প্রোটিনের ক্ষেত্রে খেয়াল করা, শুধু স্ক্লেরোপ্রোটিনের ভিতরে প্রোটিন কথাটা আছে, তাই স্ক্লেরোপ্রোটিন এটা হচ্ছে সরল প্রোটিন, এটা আলাদাভাবে মনে রাখবা, এটা হচ্ছে কি সরল প্রোটিন। আর বাকি যারা আছে দেখো যুগ্ম প্রোটিন, এর ভিতরে সবগুলোর নাম শেষে ন আছে, সবগুলোর নাম শেষে কি আছে, প্রোটিন আছে, সরি না, প্রোটিন আছে। তাহলে প্রোটিন কথাটা শুধুমাত্র একটা জায়গা থেকে, সেটা হচ্ছে সরল প্রোটিনের, স্ক্লেরোপ্রোটিনে। আর বাকি সব জায়গায় থেকে যেখানে প্রোটিন পাবা সেটা হবে কি ভাইয়া, এটা হবে যুগ্ম প্রোটিন। আর উদ্ভূত প্রোটিন দুইটা, একটা হচ্ছে মায়োসিন আর একটা হচ্ছে অ্যালবুমাস। ঠিক আছে, শেষ কথাবার্তা। এরপর প্রোটিনের কাজ আছে ভাইয়া, প্রোটিনের কাজটা দেখবা, এই যে ইন্টারফেরন কিভাবে কাজ করে, কি কাজ করে, প্রোটিনের কাজ। জীবদেহে প্রোটিনের ভূমিকা দেখো ভাইয়া, এনজাইমের ভূমিকা, এনজাইম কি কাজ করে, তারপর হচ্ছে ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে, গাঠনিক ভূমিকা, পরিবহনে, জীবদেহ গঠনে, বিষক্রিয়া আত্মরক্ষায়, ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে। হ্যাঁ, ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধ দেখো ভাইয়া, ইন্টারফেরন নামক বিশেষ ধরনের প্রোটিন ভাইরাস প্রতিরোধে, ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। এই লাইনটা পড়বা, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক উৎপাদনে, তারপর হচ্ছে কি ইমিউনিটি, ব্যথানাশক হিসেবে ভাইয়া মস্তিষ্কে ব্যথানাশক হিসেবে এফিনেফ্রিন নামক ব্যথানাশক ঔষধ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর ইমিউনিটির ক্ষেত্রে এটা কি করে ভাইয়া, অ্যান্টিবডি তৈরি করে প্রোটিন, ঠিক আছে। এরপর দেখো ভাই ঘুম সৃষ্টিতে, ঘুম আনানোর জন্য আমাদের এস ফ্যাক্টর প্রয়োজন হয়, এটা দেখবা। খাদ্য তালিকায় প্রোটিন আছে। দেখো ভাই খাদ্য তালিকায় আমাদের কি কি প্রোটিন খাওয়া উচিত, এই ক্ষেত্রে আমাদের এই চার্টটা একটু ফলো করতে হবে। দেখো ভাই 5 বছর বয়সের শিশুর পর্যন্ত আমাদের 10 গ্রাম প্রোটিন থাকা প্রয়োজন দৈনিক চাহিদায়। তারপর হচ্ছে তোমার 6 থেকে 12 বছর বয়সের জন্য এটা 19 থেকে 34 গ্রাম। আস্তে আস্তে বয়স যত বাড়বে আস্তে আস্তে বাড়তে থাকবে, দেখো ভাইয়া 13 থেকে 19 বছর এটা হচ্ছে 52 গ্রাম। এরপরে তোমার 13 থেকে 19 বছর বয়সী পর্যন্ত কিশোরীর, এটা হচ্ছে কিশোরের, এটা হচ্ছে কিশোরী হচ্ছে 56 গ্রাম। পরিণত পুরুষের 56 গ্রাম। পরিণত মহিলার হচ্ছে 46 গ্রাম। গর্ভবতী মা কিংবা প্রসূতি মহিলার জন্য 71 গ্রাম। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন প্রয়োজন কার, গর্ভবতী মা বোনদের জন্য, ঠিক আছে ভাইয়া। এই তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে আমরা কার্বোহাইড্রেট শেষ করলাম, কার্বোহাইড্রেট, আর শেষ করলাম কি ভাইয়া, আর শেষ করলাম আমাদের প্রোটিন। এই দুইটা পার্টি সবচেয়ে বড় এবং আমরা দুইটা পার্টি আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। পরের ক্লাসে আমরা এনজাইম আর হচ্ছে লিপিড,
সরি, হ্যাঁ, এনজাইম আর লিপিড, এনজাইম আর হচ্ছে লিপিড, এই দুইটা টপিক আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব আরেকটা ক্লাস নিয়ে। তবে ওইটার ক্লাসটা বেশি বড় হবে না। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই দুইটা জিনিস সবচেয়ে বেশি বোঝার বিষয় ছিল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।